বউ, বউ, কোথায় গেলে গো তুমি? এই দেখো, তোমার জন্য কি নিয়ে এসেছি। রামুর কথা শুনে রামুর বউ ঘর থেকে বেরিয়ে আসে। এ কি গো, তোমার হাতে এসব কি দেখছি আমি? তুমি জানলে কি করে যে আমার এগুলো প্রয়োজন? কি যে বলো না বউ, তোমার কি কি লাগবে আর আমি সেটা জানবো না? সেটা কি হয় নাকি গো? আমি খুব ভালো করেই জানি তোমার এসব কিছু ফুরিয়ে গিয়েছে অনেক আগে, কিন্তু তুমি আমাকে বলনি, কারণ আমার হাতে পয়সা আছে কিনা এটা ভেবে। তবে বউ, আমি যখন জানতে পেরেছি তখন তোমার জন্য এসব কিছু নিয়ে এসেছি। সেসব না হয় বুঝলাম, কিন্তু তুমি এত কিছু নিয়ে এসেছো, এত পয়সা কোথায় পেলে গো? এসব কি বলছো কি? আমি কি কাজকর্ম করি না নাকি? আমি কাজ করে সেই পয়সা দিয়ে তোমার জন্য এসব কিছু কিনে এনেছি। হ্যাঁ হ্যাঁ, আমি জানি মোড়ল মশাইয়ের বাড়ি টুকিটাকি কাজ করে তুমি যে পয়সা পাও, সেই পয়সা দিয়েই তো আমাদের সংসার চলে না। তারপরও কিনা তুমি আমার জন্য এত কিছু নিয়ে এসেছো। এত কিছু বলো না তো, তোমার জন্য আমি বাড়তি কাজ করে এগুলো নিয়ে এসেছি, আর তুমি আমাকে এত কথা শোনাচ্ছ। তার মানে কি তুমি এসব দেখে খুশি হওনি? না গো না, খুশি হব না কেন? আমি খুব খুশি হয়েছি, কিন্তু এমনিতেই তুমি হাড় ভাঙা খাটুনি খাটো, তারপর আবার বাড়তি খাটুনি খাটতে গিয়ে তো তোমার অনেক কষ্ট হয়েছে। বউ, তোমার মুখের হাসিখানা দেখলে যে আমার কোনো খাটুনি খাটনি মনে হয় না গো। আমার সব কষ্ট দূর হয়ে যায়। হয়েছে হয়েছে, এখন আর এত কিছু বলতে হবে না। চলো, আমি তোমার জন্য খাবার বেড়ে দিচ্ছি, তুমি খেয়ে নেবে। গিন্নি, ও গিন্নি, আমি একটু রাজবাড়িতে যাচ্ছি গো। এ কি, এই সাত সকালবেলা রাজবাড়িতে যাচ্ছ যে? রাজবাড়িতে আবার কোনো কাজ আছে নাকি তোমার? আর কাজ বলতে কি, রাজা মশাই তো এই গ্রামের সব দায়িত্ব আমার উপর দিয়েছেন, আর গ্রামের সব খবর জানার জন্য আমাকে ডেকে পাঠিয়েছেন। আর শুধু তাই নয়, আশেপাশের সব গ্রামের মোড়লকে তিনি ডেকেছেন। আর তাছাড়া রাজবাড়ি এখান থেকে অনেকটা দূর, আমার কিন্তু ফিরতে সন্দেহ হবে। সে না হয় বুঝলাম, কিন্তু আজ এত বেলা হয়ে গেল, তারপরে তো রামু কাজে এলো না। আর রামু না আসলে এসব কাজ কে সামলাবে বলো তো? তুমি চিন্তা করো না বউ, ও ঠিক সময় চলে আসবো। তখনই রামু সেখানে এসে হাজির হয়। এই দেখো না গিন্নি, তোমাকে না বলেছিলাম ঠিক সময় মতো চলে আসবো? আর দেখো, সেটাই হয়েছে। বলছি রামু, আমি রাজবাড়ি যাচ্ছি, আমার ফিরতে একটু দেরি হবে। তুই সবকিছু একটু সামলে নিস তো। ঠিক আছে মোড়ল কর্তা, আমি সবকিছু সামলে নেব, আপনি নিশ্চিন্তে যান। এরপর মোড়ল মশাই রাজবাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। শোন রামু, তোর মোড়ল কর্তা আজ বাড়িতে নেই দেখে তুই ভাবিস না যে তুই কাজে ফাঁকি দিতে পারবি। আমি কিন্তু কই কই করে তোর সব কাজের হিসেব নেব বলে দিলুম। এখন যা, এখানে দাঁড়িয়ে না থেকে কাজে লেগে পড়তো। ঠিক আছে মোড়ল গিন্নি। এ কি রামুর বউ, আজ তোমার মুখখানা এমন শুকনো লাগছে কেন গো? কি হয়েছে কি তোমার? জানি না গো দিদি, আজ সকাল থেকে শরীরটার মধ্যে কেমন যেন লাগছে, মাথাটাও ঝিমঝিম করছে। ঝিমঝিম করবে না? রামু তো সামান্য উপার্জন করে, তা দিয়ে তোমাদের তো ঠিক মতো খাওয়াই চলে না। আর এভাবে না খেয়ে তোমার শরীরখানা তো দুর্বল হয়ে গিয়েছে। দিদি, কিছু মনে করো না, আমার স্বামী কষ্ট করে রোজগার করে আমাকে যেভাবে রেখেছে, তাতে করে আমি অনেক খুশি গো। জানি গো জানি, তোমাদের মধ্যে আর কিছু থাক আর না থাক, দুজনের মধ্যে ভালোবাসার কোনো কমতি নেই। বিধাতা যেন তোমাদের দুজনকে এভাবে সারা জীবন সুখে শান্তিতে একসাথে রাখে, এই আশীর্বাদই করি। হ্যাঁ হ্যাঁ, আমার জন্য আশীর্বাদ করো দিদি। ঠিক আছে দিদি, আমি এখন যাই, বরং আমাকে আবার বাড়িতে ফিরে রান্না বসাতে হবে।
এ কথা বলে রামুর বউ হঠাৎ করে মাটিতে লুটিয়ে পড়ে এবং সাথে সাথে অজ্ঞান হয়ে যায়। এ কি গো রামুর বউ, কি হলো কি গো? কথা বলো রামুর বউ। কি গো কি হলো? কথা বলছো না কেন? বেশ সন্ধে হয়ে যায়। ওদিকে রামু মোড়লের বাড়ির কাজ শেষ করে মোড়ল গিন্নির কাছে যায়। বৌদি, আমি সব কাজ শেষ করে ফেলেছি। এবার এবার আপনি অনুমতি দিলে আমি বাড়িতে যেতে পারি। কি, এইটুকু সময়ের মধ্যে সব কাজ শেষ করে ফেলেছিস? তবে রামু, আজকাল তুই বড্ড কাজে ফাঁকি দিচ্ছিস, কিন্তু এরকম ফাঁকি দিলে কিন্তু তোকে এই কাজ থেকে সরিয়ে দিতে বাধ্য হব। যাই হোক, আজ আর কিছু বললাম না তোর। যা, বাড়িতে যা, কাল সকাল সকাল কাজে চলে আসবি। আর যদি কাজে ফাঁকি দেওয়ার চেষ্টা করিস তাহলে কিন্তু তোর খবর আছে। এরপর রামু বাড়ির দিকে রওনা দেয়। মোড়লগিন্নি সারাটা সময় আমার কাজে শুধু দোষ ধরে। আমি যত ভালো করে কাজ করি না কেন, উনি সব সময় শুধু বলেন আমি শুধু কাজে ফাঁকি দেই আর ফাঁকি দেই। ভালো লাগে না ওনার কাজ করতে, কিন্তু কাজ না করেই বা কি করব আমি? যদি এই কাজ না করি তাহলে আমার সংসারটা তো চলবেই না। আর তাছাড়া মোড়ল মশাই আমার কাজে কখনো এভাবে দোষ ধরে না। না না, অনেকটা দেরি হয়ে গেছে। যাক, বাড়িতে বউ একা আছে। এ কথা বলে রামু বাড়ির দিকে রওনা দেয়। আর ঘরের ভেতরে ঢুকেই দেখতে পায় যে তার বউ বিছানায় শুয়ে আছে। রামু দাদা, এসেছো তুমি? ভালো হয়েছে। সেই কখন থেকে আমি তোমার জন্য অপেক্ষা করেই যাচ্ছিলাম। এখন তুমি এসেছো, আমি নিশ্চিন্তে বাড়িতে যেতে পারবো গো। সেটা তো বুঝলাম, কিন্তু দিদি, আমার স্ত্রী এভাবে শুয়ে আছে কেন? কি হয়েছে কি ওর? আরে রামু দাদা, এত চিন্তার কোনো কারণ নেই গো। সুখবর আছে গো, সুখবর। তোমার স্ত্রী যে মা হতে চলেছ, আর আর তুমি তুমি বাবা হতে চলেছ। কি বলছেন কি দিদি? সত্যি আমার স্ত্রী মা হতে চলেছে আর আমি বাবা হতে চলেছি? এত কষ্টের মধ্যে আজ এরকম একটা খুশির সংবাদ শুনে যে আমার খুব ভালো লাগছে। আর তুমি আমাকে এত এত বড় খুশির একটা সংবাদ দিয়েছো। এখন তোমাকে কি উপহার দেই বলো তো? আমাকে এখন কিছুই উপহার দিতে হবে না গো রামুদা। তোমার সন্তান সুস্থভাবে পৃথিবীতে আসুক, তারপর না হয় আমার উপহারটা আমি তোমার কাছ থেকে চেয়ে নেবক্ষণ। এখন যাই গো, আমার অনেকটা দেরি হয়ে গেছে, বাড়িতে যে ফিরতে হবে। এই কথা বলে মহিলাটি সেখান থেকে চলে যায়। আর রামু তো বাবা হওয়ার আনন্দে একেবারে আত্মহারা হয়ে যায়। এভাবে কেটে যায় বেশ কিছুদিন। দেখতে দেখতে রামুর স্ত্রী সন্তান হওয়ার সময়ও হয়ে যায়। দিদি, আমি জানি আজ আমার সন্তান এই পৃথিবীর মুখ দেখতে চলেছে। নতুন অতিথি হয়ে আমার সংসারে আজ পা রাখবে। আর আমি কি ওর মুখটা খালি হাতে দেখতে পারি বলো? তুমি যাও, আমার স্ত্রীর কাছে থাকো, আর আমি একটু মোড়ল মশাইয়ের কাছে যাচ্ছি। মোড়ল মশাইয়ের কাছ থেকে কিছু পয়সা নেই, তারপর আমার সন্তানের জন্য কিছু উপহার নিয়ে আসছি। ঠিক আছে, যাও তুমি। এরপর রামু তাড়াহুড়ো করে মোড়লের বাড়িতে যায়, কিন্তু মোড়লের বাড়িতে গিয়ে সে মোড়ল মশাইকে বাড়িতে পায় না। আর তাই সে বাধ্য হয়ে মোড়ল গিন্নির কাছে কিছু পয়সা আবদার করে। বলছি, এটা কি মামার বাড়ির আবদার নাকি যে যখন ইচ্ছে হবে তখন তুই আমার এখানে এসে পয়সার আবদার করবি? বলি, পয়সা কি গাছে ধরে নাকি? আর তাছাড়া এই মাসের মাইনেটা তো তুই অনেক আগেই নিয়েছিস, আর এখন তুই মাসের অর্ধেক যেতে না যেতে আবার পয়সা নেওয়ার জন্য এসে হাজির হয়েছিস। আমি জানি বৌদি, আমার মাইনের সময় এখনো হয়নি, কিন্তু আমি খুব সামান্য মাইনে পাই, আর তাতে কোনো রকমে আমার সংসারটা চলে। আর তাছাড়া আজ আমার সন্তান পৃথিবীর আলো দেখবে, তাই আমি চাইছিলাম যে ওর জন্য সামান্য একটা উপহার নিয়ে ওর মুখখানা দেখব। আর তাই আমি কিছু পয়সা আপনার কাছে চাইছি। এর বিনিময়ে আপনি আমার
এই মাসের মাইনে থেকে যে পয়সাটা কেটে নিতে পারেন। ইস, শখ কত! সন্তানের মুখ দেখবে, তাও আবার উপহার নিয়ে। পেটে নেই ভাত, অথচ আদিক্যতা দেখে বাজি রেখো। আর আমার স্বামীটা সহজ সরল লোক দেখে তার মাথাখানা মুড়িয়ে মুড়িয়ে নিশ্চয় মাঝে মধ্যে এটা ওটা বাহানা করে টাকা পয়সার আবদার করে বসিস, তাই না রে? আর আমার স্বামী তোর সেই সব কথাই ভুলে তোকে পয়সা দিয়ে দেয়। কিন্তু এখন থেকে আর সেটা হবে না কো। আমি কিছুতেই বিনা কারণে তোকে এক পয়সাও দিতে দেব না। আর এখন এখানে এভাবে দাঁড়িয়ে থাকিস না, চলে যা, চলে যা বলছি। আর কাল সকাল সকাল কাজে চলে আসবি, এই বলে দিলুম। এরপর রামু মোড়ল গিন্নির কাছ থেকে কোনো পয়সা না পেয়ে মন খারাপ করে সেখান থেকে বাইরে বেরিয়ে যায়। না না, যেটা আশা করেছিলাম সেই আশাটা পূরণ করতে পারলাম না। মনে হচ্ছে আমার সন্তানের মুখখানা আমাকে খালি হাতেই দেখতে হবে। যাই হোক, পরে সময় সুযোগ হলে ওকে আমি আমার পছন্দের মতো উপহার কিনে দেব। আর তাছাড়া আমার মনে হচ্ছে এতক্ষণ আমার সন্তান হয়তো পৃথিবীর মুখ দেখে ফেলেছে। যাক, আমি আর দেরি করব না, আমি বাড়ি ফিরে যাই। এ কথা বলে রামু বাড়িতে ফিরে যেতে থাকে। আর তখনই কোথা থেকে একটি সাপ এসে রামুকে দংশন করে। আর সেই সাপের বিষ এতটাই তীব্র ছিল যে সাথে সাথে রামু সেখানে পড়ে যায় এবং মারা যায়। ওদিকে রামুর স্ত্রীর কোল আলো করে একখানা ফুটফুটে কন্যা সন্তানের জন্ম হয়। রামুর বউ, দেখো কি সুন্দর একখানা মেয়ে সন্তানের জন্ম দিয়েছ তুমি। মেয়েখানা দেখতে একেবারে চাঁদের মতো। আর আমাদের আশেপাশের 4-5 গ্রামেও এমন চাঁদের মতো মেয়ে জন্মায়নি গো কারো ঘরে। সত্যি সত্যি রামুর বউ, তুমি বড্ড ভাগ্যবতী, এমন একখানা চাঁদের মতো মেয়ে পেয়েছ। সত্যি বলছো দিদি, আসলে আমি আমার মেয়েকে পেয়ে খুব খুশি হয়েছি। আর আমার স্বামী তো সব সময় বলতো আমাদের যেন একটা ফুটফুটে চাঁদের মতো দেখতে মেয়ে হয়। বিধাতা আমার স্বামী মনের বাসনা পূরণ করেছে গো। কিন্তু দিদি, আমার স্বামী কোথায়? ওকে তো দেখছি না। ও কি ওর মেয়ের মুখখানা দেখবে না? তুমি চিন্তা করো না গো, তোমার স্বামী এক্ষুনি চলে আসবে। আর তাছাড়া সে উপহার কিনতে গেছে গো। উপহার দিয়ে তারপরে সে মেয়ের মুখখানা দেখতে চায়। সত্যি লোকটাকে নিয়ে আর পারি না। লোকটার যেন আর শখের শেষ নেই। এতদিন বউকে নিয়ে আহ্লাদ করেছে, আর এবার তার শখের মেয়ে হয়েছে। আর এই মেয়েকে নিয়েও দেখবে তার আহ্লাদের শেষ থাকবে না। বৌদি, বৌদি, কই গো? এক্ষুনি বাইরে বেরিয়ে এসো। হরিদার গলা শুনতে পাচ্ছি মনে হচ্ছে। তার মানে আমার স্বামী হরিদাকে সাথে নিয়ে ফিরেছে তার সন্তানের মুখখানা দেখাবে বলে। যাই, আমি আর দেরি করব না, আমি বরং মেয়েকে নিয়ে বাইরে যাই। এই কথা বলে রামুর বউ বাইরে বেরিয়ে আসে। আর বাইরে এসে সে তার স্বামীকে কোথাও দেখতে পায় না। আর সে দেখতে পায় যে তার উঠানে কাউকে শুইয়ে রাখা হয়েছে। এ কি গো হরিদা, তুমি একা? আমার স্বামী কোথায়? আর এখানে এভাবে কাকে শুয়ে রেখেছো বলো তো? কি আর বলবো তোমাকে বৌদি, যাকে শুয়ে রেখেছি সে আর কেউ নয়, সে আমাদের রামু। কি বলছো কি? আমার স্বামীকে এভাবে এখানে শুয়ে রেখেছো? কিন্তু কেন? কি হয়েছে ওর? আর বলো না বৌদি, রামু বাড়িতে ফিরেছিল, হঠাৎ জঙ্গল থেকে একটি বিষাক্ত সাপ এসে রামুকে দংশন করেছে। আর আমার আশেপাশে কেউ ছিল না, তাই রামুকে আর বাঁচাতে পারিনি। রামু আমাদের ছেড়ে চলে গেছে বৌদি। না, এটা কিছুতেই হতে পারে না। আমার স্বামী আমার মেয়ের মুখখানা না দেখে এভাবে চলে যেতে পারে না। ওগো শুনছো? দেখো তোমার মেয়ে হয়েছে। বিধাতা তোমার সাধ পূরণ করেছে। তুমি না চেয়েছিলে তোমার
তোমার সুন্দর একখানা চাঁদের মতো ফুটফুটে মেয়ে হোক। আর তুমি তুমি তো বলেছিলে তোমার মেয়েকে নিয়ে সারা বাড়ি বয় ঘুরে বেড়াবে, ওকে নিয়ে খেলা করবে। আর সেটা সেটা না করে তুমি তুমি এভাবে এভাবে আমাদের ছেড়ে চলে যেতে পারো না। কথা বলো, কথা বলো, তুমি এভাবে চুপ করে পড়ে থেকো না। হে বিধাতা, এ তোমার কেমন বিচার? কেন কেন তুমি আমার স্বামীকে এভাবে আমার কাছ থেকে কেড়ে নিলে? আর কেনই বা এই ছোট্ট মেয়েটাকে তার বাবার আদর থেকে বঞ্চিত করলে? কেন 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 তুমি এতটা নিষ্ঠুর হতে পারলে বিধাতা? রামু মারা যাওয়ায় রামুর স্ত্রী একেবারেই একা হয়ে যায়। রামুর স্ত্রী রামুর এভাবে চলে যাওয়াটা কিছুতেই মেনে নিতে পারে না, আর তাই সে নাওয়া খাওয়া বাদ দিয়ে রাত দিন মনমরা হয়ে শুধুমাত্র রামুর কথাই চিন্তা করতে থাকে। তুমি এভাবে আমাকে একা করে দিয়ে কেন চলে গেলে? এমনটা তো হওয়ার কথা ছিল না। আমরা দুজনে তো অনেক স্বপ্ন দেখেছিলাম আমাদের দুজনের মেয়েকে নিয়ে, কিন্তু কিন্তু আমাদের সেই স্বপ্ন যে আর পূরণ হলো না। আমাদের মেয়ে ঠিকই আমাদের ঘরে এলো, কিন্তু কিন্তু তুমি তুমি তো চিরকালের জন্য আমাদের দুজনকে ছেড়ে চলে গেলে। আমার মেয়ের মুখখানা পর্যন্ত একটি বারের জন্য দেখে গেলে না। আমার মেয়েটার মতো অভাগী আর কে আছে বলো তো? আমার মেয়েটা যে তার বাবার মুখখানা দেখতে পেল না। তুমি ফিরে এসো না, তুমি আবার আমাদের মাঝে ফিরে এসো। কি রামুর বউ, এখানে এভাবে বসে আছো যে, অথচ বাচ্চাটা ঘরের ভেতর থেকে এভাবে কাঁদছে। তুমি কি শুনতে পাচ্ছ না গো মেয়ের কান্নার আওয়াজ? অবশ্য ওকে বলেই বা কি করব, এই বয়সে স্বামীকে হারিয়েছে বেচারি, আর তাই তো সে শোকে একেবারে পাথর হয়ে গেছে। যাই হোক, আমি ঘরের ভেতরে যাই, দেখি মেয়েটা এভাবে কাঁদছে কেন। এ কথা বলে মহিলাটি ঘরের ভেতরে চলে যায় আর গিয়ে দেখতে পায় যে বাচ্চাটি অনেক কাঁদছে। আহারে, মেয়েটাকে দেখে যে বড্ড কষ্ট হচ্ছে। এত সুন্দর ফুটফুটে একখানা মেয়ে, অথচ তার কপালখানা এমন মন্দ যে জন্মের পরপরই বাবাটাকে হারিয়ে ফেলল। সত্যি মেয়েটা যে বড্ড অভাগী। যাই, মেয়েটাকে কোলে নিয়ে ওর মায়ের কোলে দিয়ে আসি। মনে হচ্ছে মেয়েটার বড্ড ক্ষুধা পেয়েছে। এ কথা বলে মহিলাটি বাচ্চাটিকে কোলে তুলে নিয়ে বাইরে বেরিয়ে আসে। এ কি গো, সকাল সকাল এভাবে কোথায় চললে শুনি? আর তাছাড়া তোমার হাতে ওসব কি? এগুলোর মধ্যে কিছু খাবার আর হচ্ছে রামুর ছোট বাচ্চাটার জন্য কিছু জামা কাপড় রয়েছে, এগুলো ওদেরকে দিতে যাচ্ছি গো। না না না, তোমাকে কোথাও যেতে হবে না গো। বাড়িতে আজ অনেক মেহমান আসবে। তুমি কি ভুলে গিয়েছো আজ আমাদের মেয়ের জন্মদিন? কত কাজ পড়ে রয়েছে বলো তো। কোথাও যেতে হবে না তোমাকে। বউ, আমি গিয়ে ওদেরকে এটা দিয়েই চলে আসবো, একটু দেরিও করব না। আর তাছাড়া রামুটার জন্য বড্ড কষ্ট হয়। রামুটা এই অল্প বয়সে এভাবে যে মারা যাবে সেটা কখনোই ভাবতে পারিনি। এখন ওর মেয়ে বউ কিভাবে বাঁচবে? এটাও তো শুনলাম যে রামু তার মেয়েটার মুখখানা পর্যন্ত দেখে যেতে পারেনি। বউ, রামু আমার কাছে সব সময় বলতো ওর নাকি ফুটফুটে একটা মেয়ে হবে, আর এটাই বলে বলে যে কি খুশি হতো। অথচ ও কিনা মৃত্যুর আগে নিজের মেয়েটার মুখখানাও দেখে যেতে পারলো না। এসব এখন বাদ দাও। রামুর আয়ু শেষ হয়ে গেছে, তাই বেচারাটা মরে গিয়েছে। আর তাছাড়া তুমি যদি এখন বাড়ির বাইরে যাও, তাহলে তোমার মেয়ে যদি তোমাকে খুঁজে না পায়, তাহলে ভীষণ কান্নাকাটি করবে। আর আমি কিন্তু আমার মেয়ের কান্না মোটেও সহ্য করতে পারি না। আর তাই বলছি, তোমাকে কোথাও যেতে হবে না, এগুলো রেখে দাও।
আমি কাউকে দিয়ে রামুর বাড়িতে পাঠানোর ব্যবস্থা করছি। তাহলে আমি এটা রাখলাম, তুমি এগুলো কিন্তু মনে করে রামুর স্ত্রীর কাছে পৌঁছে দিও। এ কথা বলে মোড়ল ঘরের ভেতরে চলে যায়। ইস, খেতে কাজ নেই, যত সব আদিক ক্রেতা। এখন সবকিছু নাকি ওই রামুর বাড়িতে পৌঁছে দিতে হবে। এমনিতেই আজ আমার মেয়ের জন্মদিন, আমার কত কাজ আছে। এসব আজুরে কাজের সময় কি আর আছে নাকি? রামুর বউ এখানে এভাবে বসে না থেকে মেয়েটাকে কোলে নাও না। দেখছো না মেয়েটা কিভাবে কাঁদছে? বলি মেয়েটার কান্নার আওয়াজ কি তোমার কানে পৌঁছচ্ছে না গো? নাও, মেয়েটার বড্ড ক্ষুধা পেয়েছে, ওকে খাবার খাওয়াও। কাঁদবেই তো। ও যে পোড়া কপালি, ও যে অভাগী। আর তাই তো জন্মের পর ওর বাবার মুখখানা পর্যন্ত ও দেখতে পায়নি। রামুর বউ, এমন খানা কথা কিন্তু তুমি আর একটি বারের জন্য বলবে না। এমন সুন্দর একখানা চাঁদের মতো মেয়ের কিনা কপাল পোড়া। খবরদার বউ, এটা বলবে না কিন্তু। আর শোনো, জন্ম থেকে কেউ কোনোদিন পোড়া কপাল নিয়ে জন্মায় না গো। আর তাছাড়া জীবন মৃত্যু হচ্ছে বিধাতার হাতে। আর এসব নিয়ে এত ভেবে তুমি মেয়েটাকে কষ্ট দিও না। নাও, ওকে কোলে তুলে নাও আর ওকে খাইয়ে শান্ত করো। হ্যাঁ দিদি, তুমি ঠিকই বলেছ। আমি আমার মেয়েটাকে একটু কষ্ট পেতে দেব না। আমার মেয়েটা যে আমার স্বামীর অনেক শখের মেয়ে, আর তাই আমার মেয়ে যদি কষ্ট পায় তাহলে যে আমার স্বামীও কষ্ট পাবে। আর তাই আমার যত কষ্টই হোক না কেন, আমি কখনো কোনো দিন আমার মেয়েটাকে কোনো কষ্ট পেতে দেব না। দাও, ওকে আমার কোলে দাও। এভাবে রামুর বউ তার মেয়েকে বুকে আঁকড়ে ধরে তার কষ্ট ভোলার চেষ্টা করে। একদিন সকালে রামুর স্ত্রী তার মেয়েকে কোলে করে মোড়ল গিন্নির কাছে যায়। এ কি রামুর বউ, এই সাত সকালবেলা মেয়েকে কোলে নিয়ে বাড়িতে হাজির হয়েছো যে? কি চাই তোমার? শোনো বাবু, আমার হাতে কিন্তু এখন কোনো পয়সা কড়ি নেই। আমি কিন্তু তোমাকে একখানা পয়সাও দিতে পারবো না। আর যদি চাও একবেলা খাবার খেয়ে বাড়ি থেকে বিদায় হও তো তাড়াতাড়ি। না বৌদি, আমি এখানে খাবার খাওয়ার জন্য আসিনি, বা কোনো পয়সা নেওয়ার জন্য আসিনি। আসলে আমার পয়সার দরকার ঠিকই, কারণ আমার মেয়েটাকে যে বড় করে তুলতে হবে, তাই আর কি। কিন্তু তার জন্য আমি আপনার কাছে কোনো দান চাইছি না। বুঝলাম, তাহলে কি জন্য এসেছো শুনি বলে ফেলো তো। আমার এখন অনেক কাজ রয়েছে। এমনিতেই আজ কদিন ধরে আমার কাছের মেয়েটা কাজে আসছে না। এবার আসলে ওকে আমি কাজ থেকে বিদায় করব। আমার কাছে ফাঁকি দেওয়ার ফল আমি মেটাবো। কি হলো কি, তুমি এখনো চুপ করে দাঁড়িয়ে আছো যে? তাড়াতাড়ি বলে ফেলো তো দেখিনি। আসলে বৌদি, আমার স্বামী তো মারা গিয়েছে, আপনারা সবাই জানেন। আর তাই এখন যে আমি বড্ড একা। আমার চারকুলেও যে কেউ নেই যে আমাকে সাহায্য করবে। তাই আপনি যদি আপনার বাড়িতে আমাকে কোনো একটা কাজ দিতেন, তাহলে আমরা দুই মা মেয়ে খেয়ে পড়ে বাঁচতে পারতাম। বাবা, এ তো ভালোই হলো। রামুর বউকে যদি আমি আমার বাড়ির কাজের ঝি হিসেবে রাখতে পারি, তাহলে ওকে দিয়ে ইচ্ছে মতো কাজ করাতে পারবো। কি হলো কি বৌদি, চুপ করে আছেন যে? দয়া করে আমায় একটা কাজ দিন না। আমি কথা দিচ্ছি আপনার কাজে কোনো ত্রুটি হবে না। ঠিক আছে, এই গ্রামের মোড়ল গিন্নি আমি, আর তাই আমার একখানা দায়িত্ব তো রয়েছে। আর তাই তোমাকে আমি কাজ দিতে পারি, তবে একখানা শর্ত আছে। তোমার মেয়েকে কিন্তু তুমি সাথে করে নিয়ে এসে কাজ করতে পারবে না গো। কারণ মেয়েকে যদি সাথে করে নিয়ে আসো, তাহলে কাজ করবে নাকি তোমার মেয়েকে সামলাবে? বৌদি, আমি আমার ওইটুকু দুধের শিশুকে একা একা কোথায় রেখে আসবো বলুন তো? আমার বাড়িতে তো ওকে দেখার মতো কেউই নেই। আর তাছাড়া আমি কথা দিচ্ছি, আমি আগে আপনার কাজ করব, তারপর আমি না হয় আমার মেয়েকে সামলাবো। না বাবু,
সেটা কিন্তু হবে না। আমি এক কথার মানুষ, আমি যেটা বলেছি সেটা শুনে যদি কাজ করতে পারো তাহলে কাজ করো, না হলে এক্ষুনি বিদেয় হও। আর হ্যাঁ, আমার এখানে কাজ করলে কিন্তু আমি তোমাকে দিনে এক বেলার বেশি খাবারও দিতে পারবো না। না না বৌদি, আমি আপনার শর্ত মেনে নিয়েছি। আমার মেয়েকে আমি বাড়িতে রেখে আপনার সব কাজ করে দেব, তাও যে আমার এই কাজটা খুব দরকার। এরপর থেকে রামুর স্ত্রী তার মেয়েকে ঘুম পাড়িয়ে কাজে যাওয়ার জন্য প্রস্তুত হয়। যাক, মেয়েটা তাহলে ঘুমোলো। আর আমার মেয়েটাকে ঘুম পাড়ালে বেশ খানিকটা সময় ধরে ঘুমায়, আর আমি এই সুযোগে গিয়ে মোড়ল গিন্নির সব কাজ শেষ করে তাড়াতাড়ি বাড়িতে ফিরে আসবো। মারে, তুই আমাকে ক্ষমা করে দিস মা। তুই এতটুকু ছোট্ট একটা বাচ্চা, আর তোকে একা রেখে আমাকে এখন কাজে যেতে হচ্ছে রে মা। তবে কি করব বল মা, তোকে যে বড় করে তুলতে হবে, আর তার জন্য আমাদের যে পয়সার প্রয়োজন মা, আর সেই পয়সা তো আমাকেই উপার্জন করতে হবে। তুই চিন্তা করিস না মা, আমি খুব তাড়াতাড়ি কাজ শেষ করে তোর কাছে চলে আসবো। এ কথা বলে রামুর বউ মোড়লের বাড়ি কাজের জন্য বেরিয়ে পড়ে। সারাটা দিন ধরে সে হাড় ভাঙা খাটুনি খাটতে থাকে। একসময় সে তার সব কাজ শেষ করে ফেলে। বৌদি, আমার সব কাজ আমি সেরে ফেলেছি। এখন বাড়িতে যাচ্ছি। আপনি না আমাকে বলেছিলেন আমাকে একবেলা খাবার দিবেন, দিন না, আমাকে খাবারটুকু দিয়ে দিন না, তাহলে আমি বাড়িতে গিয়ে সেই খাবারটি খেতাম। বাবা, এই রামুর বউ তো কাজে বেশ পটু। এতটুকু সময়ের মধ্যে সব কাজ করে ফেলেছে, কিন্তু এত তাড়াতাড়ি তো আমি ওকে কিছুতেই বাড়িতে যেতে দেব না। এক কাজ করি, ওকে বরং আমি আর একটু কাটিয়ে নেই। বলছে যে রামুর বউ, কে বলেছে তুমি সব কাজ শেষ করেছো? এখনো যে কাজ বাকি আছে সেটা কি তুমি বুঝতে পেরেছো? কি কাজ বৌদি, আমাকে বলুন না, আমি তাড়াতাড়ি সেই কাজটুকু সেরে বাড়িতে যেতে চাই। সেরকম কোনো কাজ না, আসলে আমি একটু ঘুমাবো, আর বাড়িতে তো এখন তোমার মোড়ল মশাইও নেই। মেয়েটা একটু খেলা করে বেড়াবে, তুমি বরং ওকে একটু দেখাশোনা করো তো দেখিনি। আমার ঘুম ভাঙলে তবে তুমি যেওক্ষণ। ঠিক আছে বৌদি, আমার মেয়েটা ওদিকে বাড়িতে একা একা রেখে এসেছে, আর এখনো আমি বাড়ি ফিরতে পারলাম না। ওদিকে হয়তো বা আমার মেয়েটা এতক্ষণে ঘুম থেকে উঠে কান্নাকাটি শুরু করে দিয়েছে, কিন্তু তারপরও আমি বাড়িতে ফিরতে পারছি না। হে বিধাতা, আমি আমার মেয়েটাকে তোমার ভরসায় রেখে এসেছি, তুমি ওকে দেখো বিধাতা। তখন থেকে দেখছি এ কাকটি এভাবে ডেকে চলেছে তো চলেছে, আর আর এই কাকের ডাকটা শুনে আমার কেমন যেন লাগছে। আমি শুনেছি এমন অদ্ভুত সুরে কাক ডাকলে নাকি অমঙ্গল হয়। তাহলে কি সত্যি কোনো অমঙ্গল ঘটতে চলেছে? না না, মোটেও ভালো লাগছে না আমার। এই কাকটাকে এখান থেকে আমাকে তাড়াতেই হবে এক্ষুনি। কাক, যা 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 দুষ্টু কাক, যা বলছি। এই যা যা, দূর হ বলছি দুষ্টু কাক, যা যা। না না, এই পাজি কাকটি তো কিছুতেই এখান থেকে সরছে না। হুস হুস, যা যা, দূরে যা বলছি। বেশ সন্ধে হয়ে যায়, তখনও রামুর স্ত্রী বাড়িতে ফিরে আসে না, আর রামুর মেয়েটির ঘুম ভেঙে যায়, আর সে অনেক কাঁদতে থাকে। ওদিকে মোড়ল গিন্নির ঘুম ভাঙার সময় হয়। বৌদি, আপনার তো এবার ঘুম ভেঙে গেছে, আর সন্ধেও হয়ে গেছে। আমার মেয়েটাকে আমি বাড়িতে একা রেখে এসেছি, এবার আমি বাড়িতে যেতে চাই। আমাকে খাবারটা দিন, আমি চলে যাব। দাঁড়াও দাঁড়াও, আমি এক্ষুনি তোমার খাবার এনে দিচ্ছি।
এ কথা বলে মোড়ল গিন্নি রান্নাঘর থেকে খাবারের থালা নিয়ে আসে। না 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 না, এই খাবারটি তো আমি তোমাকে খেতে দেব না, কারণ খাবার খেলে তোমার ক্ষুধা নিবারণ হয়ে যাবে, আর তখন তুমি বুঝবে কি করে যে খাবারের জ্বালা কি। তুমি খাবারের কষ্ট করলে তবেই তো সারা জীবন আমার বাড়িতে কাজ করবে, তাই না? এই নাও, এই নাও রামুর বউ, তোমার খাবার। এই কথা বলে মোড়ল গিন্নি রামুর বউকে খাবারটা দিতে গিয়ে ইচ্ছে করে খাবারের থালাটা মাটিতে ফেলে দেয়, আর সব খাবার মাটিতে পড়ে নষ্ট হয়ে যায়। আহা, খাবারটা তো সব মাটিতে পড়ে গেল রামুর বউ। এখন তো তুমি এই খাবারটাও খেতে পারবে না, আর ঘরে তো খাবারও নেই যে তোমাকে দেব। না না বৌদি, আমার আমার এই খাবারটা আসলে আমার ভাগ্যে নেই, আর তাই তো এভাবে মাটিতে পড়ে খাবারটি নষ্ট হয়ে গেল। তবে আপনি ভাববেন না, আজ আজ না হয় আমি না খেয়েই থাকবো। আর তাছাড়া আমি আর একটু দেরি করতে চাই না। আমার মেয়েটা বাড়িতে একা রয়েছে, আমাকে এক্ষুনি ফিরতে হবে। ঠিক আছে ঠিক আছে, তবে কাল সকাল সকাল কাজে চলে এসে কিন্তু। ঠিক আছে বৌদি। এ কথা বলে রামুর বউ বাড়ির দিকে রওনা দেয়। হঠাৎ করে একটি সাপ রামুর ঘরের ভেতরে প্রবেশ করে, আর সেই সাপটি বিছানার উপরে উঠে পড়ে। রামুর ছোট্ট মেয়েটি সেই সাপটিকে দেখে ভয়ে আরো কাঁদতে থাকে, আর সাপটি বাচ্চাটিকে দংশন করার জন্য তার কাছে এগিয়ে যেতে থাকে। ওদিকে রামুর বউয়ের বাড়িতে ফিরতে ফিরতে বেশ খানিকটা রাত হয়ে যায়। বাড়িতে ফিরতে ফিরতে এতটা রাত হয়ে গেল, বাড়িতে মেয়েটাকে একা রেখে এসেছি। জানি না মেয়েটা আমার এখন কি করছে। এতটুকু দুধের শিশু কি মাকে ছাড়া থাকতে পারে? কিন্তু কাজ করতে করতে এতটা দেরি হয়ে যাবে আমি তো ভাবতেই পারিনি। আর তাছাড়া কাজ না করেই বা কি করব? আমার মেয়েটাকে বড় করতে গেলে তো টাকা পয়সার অনেক দরকার, আর সেটা তো আমাকে উপার্জন করতেই হবে। আর এজন্য মোড়ল বাড়ির কাজটা যে আমার খুব দরকার। যাই হোক, এখন তাড়াতাড়ি বাড়িতে ফিরতে হবে। মনটার মধ্যে যে বড্ড কুগাইতে শুরু করেছে। এই কথা বলে তাড়াতাড়ি করে রামুর বউ বাড়িতে প্রবেশ করে, আর বাড়িতে প্রবেশ করতে এসে দেখতে পায় একটি সাপ তার বাড়ি থেকে তাড়াহুড়ো করে বেরিয়ে যাচ্ছে। রামুর বউ তো সাপটিকে দেখে অনেক ভয় পেয়ে যায়। এ কি দেখছি, আমার বাড়িতে সাপ কোথা থেকে এলো? এই সাপটা আবার ঘরের ভেতরে যায়নি তো? আমার মেয়েটা ঠিক আছে তো? তখনই সেই মহিলা সেখানে চলে আসে। কি রামুর বউ, মনে হচ্ছে তুমি বাড়ির বাইরে থেকে এলে। সারাদিন কি বাড়িতে ছিলে না? তা সারাদিন কোথায় ছিলে, আর তোমার মেয়েটা বা কোথায়? দিদি, আসলে আমি মোড়লের বাড়িতে ঝিয়ের কাজ নিয়েছি। মেয়েটাকে বড় করে তুলতে হবে তো, তাই আর কি। আর তাই তো মোড়ল বাড়ি থেকে আমি এখন ফিরছি। সে না হয় বুঝলাম, কিন্তু তাই বলে বেশ খানিকটা রাত হয়ে গেছে, আর এত রাতে তুমি ফিরলে? আর তাছাড়া তোমার মেয়েকে তো তোমার কোলে দেখতে পাচ্ছি না। মেয়েকে কি তাহলে তুমি বাড়িতে রেখে গিয়েছিলে নাকি? কি আর করবো বলো দিদি, মোড়ল গিন্নি কোনোভাবেই মানতে চাইছিল না যে আমি আমার মেয়েকে নিয়ে তার বাড়িতে কাজ করি। আর তাই তো আমি আমার মেয়েটাকে সকালবেলা ঘুম পাড়িয়ে রেখে গিয়েছিলাম। তবে আজ ফিরতে একটু দেরি হয়ে গেছে। কাল থেকে আর আমি এতটা দেরি করব না। এই দেখো দিদি, কথায় কথায় বড্ড দেরি হয়ে যাচ্ছে। আমি বাড়িতে ঢোকার সাথে সাথেই দেখলাম একটি সাপ আমার বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে। আমার মেয়েটা তো ঘরে একা, এই সাপটি আবার আমার ঘরের ভেতরে যায়নি তো? আর তাছাড়া আমি বাড়িতে ফিরে তো আমার মেয়ের কোনো সারা শব্দই পাচ্ছি না। কি বলছো কি গো, তোমার বাড়ি থেকে সাপ বেরিয়ে গেল? এ তো সাংঘাতিক ব্যাপার। তাহলে চলো এক্ষুনি ঘরের ভেতরে গিয়ে দেখতে হবে তোমার মেয়ে ঠিক আছে কি না। এ কথা বলে তাড়াতাড়ি করে রামুর বউ আর সেই মহিলাটি ঘরের ভেতরে যায়। কি গো গিন্নি, শুনলাম রামুর বউকে নাকি তুমি কাজে নিয়েছো? হ্যাঁ হ্যাঁ, আজকে থেকে রামুর বউ আমাদের বাড়িতে কাজ শুরু করে দিয়েছে। ভালোই করেছো বউ। আর রামুর বউটা যে
বড্ড অসহায়। এত কম বয়সে রামুটা মারা গেল, তারপরেও ওইটুকু একটা দুধের শিশুকে রেখে। আর তাই আমরা যদি ওদেরকে কোনোভাবে একটু সাহায্য করতে পারি, বিধাতাও খুশি হবে। হ্যাঁ হ্যাঁ, সেজন্যই তো ওকে কাজে রেখেছি। শোনো বউ, যেহেতু রামুর বউকে কাজে রেখেছো, বেচারিকে দিয়ে বেশি সময় কাজ করানোর দরকার নেই। আর হ্যাঁ, বেতনটা একটু বেশি করে ধরবে, কেমন? আর ওদের যখন যা প্রয়োজন সেটাই দেবে। ওই রামুর বউটার জন্য যেন মোড়লের দয়ার কোনো শেষ নেই। আর আমার খেয়ে দিয়ে কাজ নেই, এমনি এমনি ওই রামুর বউটাকে আমি সব কিছু দিয়ে দিতে যাব? আমার বাবা এত দয়ার শরীর না, যতটুকু কাজ করবে ততটুকুই পাবে। কি হলো কি বউ, তুমি চুপ করে রয়েছো কেন? কিছু বলছো না যে? আর একটা কথা, দেখো রামুর মেয়েটা যে বড্ড অসহায়, আর তাই বলছি, রামুর বউ যখন ওর মেয়েটাকে নিয়ে বাড়িতে কাজে আসবে, ওর মেয়েটার সাথে কিন্তু একটুও খারাপ ব্যবহার করবে না। আমাদের মেয়েটাকে যেমন ভালোবাসো, তেমনি ওদের মেয়েটাকেও সেরকম ভালোবাসবে, কেমন? খেয়ে দিয়ে কাজ নেই, পরের মেয়েকে আমি ভালোবাসতে যাবো? আর তাছাড়া আমি তো রামুর বউকে বলে দিয়েছি, ও যেন কোনো রকমে ওর মেয়েকে নিয়ে আমার বাড়িতে কাজে না আসে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আর তুমি কি আমাকে চেনো না? মানুষের কষ্ট দেখলে যে আমি সহ্য করতে পারি না। তুমি চিন্তা করো না, আমি সব সময় সাহায্য করবো রামুর বউকে। ওদিকে রামুর বউ আর সেই মহিলা ঘরের ভেতরে গিয়ে দেখে তাদের বাচ্চাটি ঘুম থেকে উঠে সুন্দর মতো শুয়ে শুয়ে খেলা করছে। রামুর বউ আর একটু দেরি না করে তার মেয়েকে কোলে তুলে নেয়। মা, মা তুই ঠিক আছিস তো? মা, তোর কোনো ক্ষতি হয়নি তো? সারাটা দিন তোকে আমি একা রেখে বড্ড চিন্তায় ছিলাম রে মা। দিদি, মনে হচ্ছে আমার মেয়েটার কোনো ক্ষতি হয়নি, ওই সাপটি আমার মেয়েটার কোনো ক্ষতি করেনি। হ্যাঁ হ্যাঁ রামুর বউ, তুমি ঠিকই বলেছ। আসলে তুমি তো তোমার মেয়েকে বিধাতার উপর ভরসা করেই রেখে গিয়েছিলে, তাই বিধাতা নিজেই তোমার মেয়েকে আগলে রেখেছিল, ওর কোনো ক্ষতি হতে দেয়নি। তবে বউ, আমি তোমাকে বারবার বলছি, এরপর থেকে কিন্তু তুমি তোমার মেয়েকে কখনো এভাবে একা রেখে যাবে না বলে দিলাম। কি করব বলো দিদি, মোড়ল গিন্নি তো বারবার বলে দিয়েছে আমি যদি আমার মেয়েকে নিয়ে তার বাড়িতে কাজে যাই তাহলে সে যে আমাকে কাজ থেকে ছাড়িয়ে দেবে। আর এই কাজটা যদি আমি না করি তাহলে আমি আমার মেয়েকে বড় করে তুলবো কি করে বলো তো? ঠিক আছে, তাহলে তুমি কাল থেকে কাজে যাওয়ার সময় আমাকে একটু বলে যাবে, আমি তোমার মেয়েটার কাছে এসে তোমার মেয়েটাকে দেখে রাখবো যতক্ষণ না তুমি বাড়িতে ফিরবে। সত্যি সত্যি বলছো দিদি? তাহলে তাহলে যে আমার বড্ড উপকার হবে দিদি, আর তোমার এই ঋণ আমি কখনো শোধ করতে পারবো না। এভাবে সেই মহিলাটি রামুর মেয়েটিকে কোলে পিঠে করে বড় করতে থাকে, আর রামুর বউ মোড়লের বাড়িতে দিন রাত পরিশ্রম করে ঝিয়ের কাজ করতে থাকে। এভাবে কেটে যায় বেশ কয়েকটি বছর। রামুর মেয়েও বেশ বড় হয়ে যায়। ভালো মা, ভালো মা, প্রতিদিন মোড়লের বাড়িতে মা কাজে চলে যায়, কিন্তু আমাকে কেন নিয়ে যায় না বলো তো? সারাটা দিন মাকে না দেখে থাকতে আমার যে একটুও ভালো লাগে না। কেন রে মা, তোর মা কাজে গেলে তো আমি সব সময় তোর সাথে থাকি, আমার সাথে থাকতে বুঝি তোর ভালো লাগে না? তুমি তো আমার ভালো মা, আর তাই তো তুমি সব সময় আমার সাথে থাকো আর এত আদর যত্ন করো, কিন্তু আমার মা কেন আমার কাছে থাকে না বলো তো? সারাক্ষণ ওই মোড়লের বাড়িতে কাজ নিয়ে ব্যস্ত থাকে। সকালে আমি যখন ঘুমিয়ে থাকি তখন মা চলে যায়, আর রাতে যখন আবার আমার ঘুমের সময় হয় তখন মা ফিরে আসে। মায়ের সাথে তো আমার মাঝে মাঝে দেখাও হয় না। মারে, তুই তো এখন অনেক কিছুই বুঝিস না। তোর মা যদি মোড়লের বাড়িতে কাজ না করে তাহলে তোকে কি করে বড় করে তুলবে বলতো? তুমি ঠিকই বলেছ, কিন্তু ভালো
তোমার কাছে একটা আবদার করব, তোমাকে কিন্তু রাখতে হবে সেটা। কি কথা রে মা, বল আমাকে। বলছি যে ভালো মা, তুমি আমাকে একটু মোড়ল বাড়িতে নিয়ে যাবে? আমি একটু মাকে দেখে তারপর তোমার সাথে সাথে সাথেই চলে আসব। আমি কথা দিচ্ছি, আমি মাকে একটু বিরক্ত করব না। তোর মায়ের কাছে যেতে তোর খুব ইচ্ছে করছে রে মা। ঠিক আছে মা, চল আমি তোকে নিয়ে যাচ্ছি। ঠিক আছে ভালো মা, কি মজা কি মজা, আমি আমার মায়ের কাছে যাব। এরপর রামুর মেয়েকে সাথে করে নিয়ে মহিলাটি মোড়ল বাড়িতে যায়। কি দিদি, তুমি অভাগীকে নিয়ে মোড়ল বাড়িতে কেন এসেছো? মোড়ল গিন্নি যদি জানতে পারে যে ও এই বাড়িতে এসেছে, তাহলে যে অনেক রাগারাগি করবে। আর তাই বলছি দিদি, তুমি ওকে এক্ষুনি এখান থেকে নিয়ে যাও। না না মা, আমি এখান থেকে কিছুতেই যাব না। আমি তোমার কাছে কিছুক্ষণ থেকে আমি আবার চলে যাব। তখনই মোড়লগিন্নি সেখানে চলে আসে, আর সেখানে এসে রামুর মেয়েকে দেখে অনেক বেশি রেগে যায়। এ কি রামুর বউ, তোমার মেয়ে এই বাড়িতে কেন? আসলে বৌদি, আমার মেয়েটা আমার সাথে একটু দেখা করতে এসেছে। আসলে ওর সাথে আমার তেমন দেখা হয় না তো, তাই আর কি। হ্যাঁ, দেখা করতে এসেছে নাকি ওর হাতে সবকিছু পাচার করার চিন্তা ভাবনা করছো তুমি রামুর বউ? এজন্যই তো বলি, আমার বাড়ি থেকে এটা সেটা এভাবে কি করে হারিয়ে যাচ্ছে, সব কিছু চুরি করে তুমি তোমার মেয়ের হাত দিয়ে বাড়িতে পাঠিয়ে দাও, তাই তো? না 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 বৌদি, এসব আপনি কি বলছেন কি? আমার মেয়ে তো এর আগে কখনো এই বাড়িতে আসেনি, আজই শুধুমাত্র এসেছে। আর আমি আজ পর্যন্ত আপনার বাড়ি থেকে একটা কুটোও সরাইনি, আর আপনি কি না আমাকে এত বড় মিথ্যে অপবাদ দিচ্ছেন? কি চোরের মায়ের আবার বড় গলা! এবার দেখছি তোমাকে এই কাজ থেকে সারিয়ে দিতেই হবে। না না গিন্নিমা, আপনি এমনটা করবেন না। এই কাজটা যে আমার মায়ের অনেক দরকার। মা, ও মা, তুমি কেঁদো না মা। আমি বুঝতে পেরেছি আমার সত্যি এখানে আসাটা ঠিক হয়নি, তবে আমি কথা দিচ্ছি মা, আর কখনো কোনোদিনও আমি এই বাড়িতে আসবো না। চলো ভালো মা, আমরা ফিরে যাই। এভাবে কষ্টে দুঃখে দিন কাটতে থাকে রামুর স্ত্রী আর তার কন্যার। আর মোড়লগিন্নি দিনের পর দিন রামুর স্ত্রীর উপর তার অত্যাচারের মাত্রা আরো বাড়িয়ে দিতে থাকে। এরপরও দাঁতে দাঁত চেপে রামুর বউ মোড়ল বাড়িতে ঝিয়ের কাজ করতে থাকে। মহারাজ, মহারাজ, এই দেখুন না, রাজপুত্র আজ আবার কাউকে কিছু না বলে শিকারে চলে গেছে। কি বলছো কি মহারানী? আজ আবার রাজপুত্র তোমাদেরকে কিছু না বলে শিকারে চলে গেল? কি করব বলো তো ছেলেটাকে নিয়ে? ছেলেটা আমাদের একটা কথাও শুনতে চায় না। যখন যা ইচ্ছা হয় তখন সেটাই করে বসে। তা সে একা গেছে নাকি? না না মহারাজ, একা একা যায়নি, তবে কোনো প্রহরীকেও সাথে নিয়ে যায়নি। সে মন্ত্রীপুত্রকে সাথে করে নিয়ে গেছে। ও আচ্ছা, তাহলে মন্ত্রীপুত্র আর সে দুজনে একসাথে বেরিয়েছে। কিন্তু আজ ওর জন্মদিন, রাজপ্রাসাদে কত আয়োজন হবে, আর তাই আজ ওর এভাবে বেরিয়ে যাওয়াটা একদমই ঠিক হয়নি। তবে তুমি চিন্তা করো না, আজ রাজকুমার ফিরে আসুক, ওকে আমি বুঝিয়ে বলবো যেন কাউকে কিছু না বলে এভাবে বাইরে না যায়। দাঁড়া সুখ পাখি, দাঁড়া বলছি। এভাবে কোথায় যাচ্ছিস? দাঁড়া দাঁড়া বলছি। তুই আমাকে ধরতে পারবি না বাকি। কি মজা কি মজা! সুখ পাখি, তুই কিন্তু একদম ঠিক করছিস না। দাঁড়া বলছি, আমি যে আর তোর পেছন পেছন ছুটতে পারছি না। সুখ পাখি, সুখ পাখি, তুই আমার সাথে এমন কেন করছিস? দাঁড়া বলছি। দেখ সুখ পাখি, তুই আমাকে এই জঙ্গলে এইভাবে নিয়ে চলে এলি কেন? জানিস জানিস তুই এই জঙ্গলে কত ভয়ানক জীবজন্তু থাকে? আর তাছাড়া একটু পরেই সন্ধে লেগে যাবে রে। আমার তো ভালো মা বারবার বলে দিয়েছে আমি যেন সন্ধ্যের আগে বাড়িতে ফিরি। চল বাড়িতে ফিরে চল তো। ঠিক আছে, আমি তোকে আর জ্বালাবো না রে আভাকি। চল বাড়িতে ফিরে চল। এই কথা বলে যখনই অভাগী
বাড়িতে ফিরে যেতে থাকে তখনই সেই সাপটি এসে তার সামনে হাজির হয়ে যায়। অভাগী আর সুখ পাখি সেই সাপটিকে দেখে বড্ড ভয় পেয়ে যায়। এ কি রে সুখ পাখি, এ দেখছি একটি সাপ, আর এই সাপটিকে দেখে মনে হচ্ছে ও এক্ষুনি এসে আমাকে ছোবল দিয়ে দেবে। আমি তোকে বারবার বলেছিলাম না এই জঙ্গলের মধ্যে আসিস না, কিন্তু তুই তো আমার কোনো কথাই শুনলি না। এখন কি হবে বলতো? তাই তো রে, আর এই সাপটাকে দেখে মনে হচ্ছে ও তোকে এক্ষুনি দংশন করবে। সাবধান, সাবধান অভাগী। তাই তো মনে হচ্ছে। এখন কি করব? কি করে সাপের হাত থেকে নিজের প্রাণ রক্ষা করব বলতো? মনে হচ্ছে এই সাপের হাতে এখন আমার প্রাণটা দিতে হবে। ওদিকে বেলা গড়িয়ে যাওয়ার পরও অভাগী বাড়িতে ফিরে যায় না দেখে অভাগীর ভালো মা অনেক চিন্তা করতে থাকে। মেয়েটা যে কোথায় গেল? সন্ধে হয়ে গেল, এখনো তোর ফিরে আসার নামই নেই। আর কিছুক্ষণ পরই তো ওর মাও বাড়িতে ফিরে আসবে, তখন তাকে আমি কি জবাব দেব? কত করে মেয়েটাকে বললাম যে সন্ধ্যের আগে বাড়িতে ফিরে আসিস, কিন্তু ও তো আমার কোনো কথাই শুনলো না। সন্ধে গড়িয়ে গেল, তাও ওর ফিরে আসার নাম নেই। আর তাছাড়া সাধু বাবা তো বারবার বলে দিয়েছিল অভাগী যেন কোনোভাবেই সন্ধ্যের পরে বাইরে না থাকে, আর তাহলে ওর যখন তখন বিপদ হতে পারে। আচ্ছা, এখনো যেহেতু মেয়েটা ফিরল না, তাহলে কি ওর কোনো বিপদ হলো? তখনই রামুর স্ত্রী বাড়িতে ফিরে আসে। এই তো রামুর বউ চলে এসেছে, আর আজ তো তাড়াতাড়ি ফিরে এসেছে। এখন কি বলবো ওকে? এই কি দিদি, তুমি এখানে এভাবে দাঁড়িয়ে আছো যে? অভাগী কোথায়? ওকে দেখছি না যে। আমাকে ছেড়ে দিন, আমাকে দয়া করে ছেড়ে দিন। আমাকে এভাবে বন্দি করে রাখবেন না, দয়া করে আমাকে যেতে দিন। না না, কিছুতেই না। আমি যাকে একবার বন্দি করি তাকে কিছুতেই আমি মুক্ত করি না। আর তাছাড়া তোকে তো আমি এমনি এমনি বন্দি করিনি, তুই অন্যায় করেছিস, আর তাই তোকে এভাবে আমি বন্দি করে রেখেছি। আমি জানি সাধু বাবা, আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি, তবে বিশ্বাস করুন আমি যা করেছি না বুঝে করেছি। আর যদি কেউ না বুঝে কোনো অন্যায় করে তাহলে তো সেটা তাকে ক্ষমা করে দেওয়া উচিত, তাই না? আর তাই বলছি, দয়া করে আমাকে ক্ষমা করে দিন। আমাকে এভাবে বন্দি করে রাখবেন না, আমাকে যেতে দিন। অন্যায় তো অন্যায় হয়, সেটা কেউ বুঝে করুক আর না বুঝে করুক, আর তাই অন্যায়ের শাস্তি তাকে পেতেই হবে। আর তুই যেহেতু অন্যায় করেছিস, তাই তোর তো শাস্তি পেতেই হবে। সাধু বাবা, দয়া করে এতটা কঠোর, এতটা নিষ্ঠুর হবেন না। আমার পরিবার যে আমার জন্য অপেক্ষা করছে, দয়া করে আমার পরিবারের কাছে আমাকে যেতে দিন। আমি কথা দিচ্ছি, আমি আর কখনো কোনো দিনও এই জঙ্গলে আসবো না। আর এতটা ভুল আমার কখনো কোনো দিনও হবে না। এবারের মতো আমাকে ছেড়ে দিন, আমাকে মাফ করে দিন। মূর্খ পাখি, তখন থেকেই তুই কথা বলেই যাচ্ছিস। তুই কি চাস তোর মুখের জবানটাও আমি বন্ধ করে দেই? আর যদি সেটা না চাস, তাহলে চুপচাপ এখানে এভাবে বন্দি হয়ে থাক, আমাকে আমার সাধনা করতে দে। কি হলো কি দিদি? তখন থেকে আমি তোমাকে জিজ্ঞাসা করেই যাচ্ছি যে আমার অভাগী কোথায়, কিন্তু তুমি তুমি কিছুটি না বলে এভাবে চুপচাপ রয়েছো। আচ্ছা, বুঝেছি, আজ নিশ্চয়ই অভাগী তোমাকে অনেক জ্বালিয়েছে, তাই না? আর এখন ঘরের ভেতরে গাপটে মেরে বসে আছে। দাঁড়াও, আমি এক্ষুনি অভাগীকে আচ্ছা করে বকে দিচ্ছি। অভাগী, এই অভাগী, এদিকে আয়, এক্ষুনি এক্ষুনি বাইরে আয় বলছি। অভাগীর মা, ডেকে কোনো লাভ নেই গো, অভাগী যে ঘরে নেই। কি, অভাগী ঘরে নেই মানে? কি বলছো কি দিদি? এই রাতের বেলা অভাগী কোথায় গেছে? তুমি জানো না দিদি, ওর সন্ধ্যের পরে বাইরে থাকাটা নিষেধ। ও রাতের বেলায় বের হয়নি, ও বেরিয়েছে সেই দুপুর বেলা।
আমি ওকে যাবার সময় বারবার বলে দিয়েছিলাম যেন সন্ধ্যের আগে বাড়িতে ফিরে আসে, কিন্তু ও তো এখনো ফিরে এলো না। অভাগীর মা, তুমি আমাকে ক্ষমা করে দাও গো, আমি তোমার মেয়েকে আগলে রাখতে পারিনি। না না দিদি, তুমি এভাবে কেন নিজেকে দোষী করছো? তুমি তো আমার থেকেও আমার মেয়েটার খেয়াল বেশি রেখেছো। আসলে আমার মেয়েটাই তো একটা অবাধ্য। যাই হোক অভাগীর মা, এসব কথা বলে সময় নষ্ট না করে চলো, মেয়েটাকে তো খুঁজে বের করতে হবে। হ্যাঁ হ্যাঁ দিদি, তুমি ঠিকই বলেছো। চলো চলো, আমরা অভাগীকে খুঁজে বের করি। আর আর আমার মেয়েটা কোথায় গেল, আমি তো সেটাই বুঝতে পারছি না গো। এরপর অভাগীর মা এবং তার ভালো মা দুজনেই অভাগীকে খুঁজতে বাইরে বেরিয়ে যায়। ওদিকে রানী পায়চারি করতে থাকে আর রাজপুত্রকে নিয়ে চিন্তা করতে থাকে। না না, আমার চিন্তা তো কিছুতেই কমছে না। আর কি করেই বা কমবে? আমার রাজপুত্র সেই কখন বেরিয়েছে শিকার করতে যাওয়ার জন্য, কিন্তু এখন এতটা রাত হয়ে গেল, তাও তো আমার কুমার এখনো বাড়িতে ফিরে এলো না। কিন্তু আমার কুমার তো কখনো এতটা দেরি করে না, বাইরে বের হলে সময় মতো ফিরে আসে। কিন্তু আজ কোথায় গেল আমার কুমার? আর তাছাড়া এখন মহারাজ এসেও তো আমার কুমারের খোঁজ করবে, আর এখন এসে যদি দেখে আমার কুমার এখনো ফিরে আসেনি, তাহলে তো সে অনেক চিন্তা করবে। কিন্তু আমার কুমার যে ফেরেনি সেটা মহারাজকে তো জানাতেই হবে, না হলে যে মহা বিপদ হয়ে যাবে। আর তাছাড়া ওকে বা খুঁজে বের করবে বা কি করে? তখনই রাজা রানীর কক্ষে চলে আসে। একই রানী, রাজকুমারের কক্ষে গিয়েছিলাম, গিয়ে দেখলাম রাজকুমারের কক্ষে রাজকুমার নেই। তার মানে কি রাজকুমার আজ ফেরেনি? হ্যাঁ মহারাজ, রাজকুমার এখনো প্রাসাদে ফিরে আসেনি। এখন যে ওর জন্য আমার বড্ড চিন্তা হচ্ছে। ও তো কখনো কোনোদিনও এভাবে রাজপ্রাসাদের বাইরে থাকে না। যেখানেই যাক না কেন সন্ধ্যের আগে রাজপ্রাসাদে ফিরে আসে। তাহলে আজ কেন ফিরছে না? মহারাজ, আমার কিন্তু এবার বড্ড ভয় করছে। তুমি যেটা বলছো তাতে করে তো সত্যিই চিন্তার ব্যাপার। আর তাছাড়া আমি তো ভেবেছি রাজকুমার হয়তো এতক্ষণে রাজপ্রাসাদে ফিরে এসেছে, আর আমি রাজ্যের কাজ নিয়ে ব্যস্ত ছিলাম, তাই এ রাজকুমারে ফিরে এসেছে কিনা সেটাও খবর নিতে পারিনি। তবে এখনো যেহেতু রাজকুমার ফিরে আসেনি, সেহেতু আমাদের আর একটু দেরি করা উচিত হবে না। এক্ষুনি আমি প্রহরীদেরকে পাঠিয়ে দিচ্ছি রাজকুমারকে খুঁজে আনার জন্য। এই কথা বলে রাজা তাড়াতাড়ি করে বাইরে বেরিয়ে যায়। ওদিকে মন্ত্রীপুত্র রাঘব জঙ্গলে ঘুরে ঘুরে রাজকুমারকে খুঁজতে থাকে। রাজকুমার, রাজকুমার, কোথায় আপনি? আমার কথা শুনতে পাচ্ছেন না? রাজকুমার, সে তখন থেকে আমি তোমাকে খুঁজে চলেছি, কিন্তু তোমাকে কেন খুঁজে পাচ্ছি না। আর তাছাড়া তুমি কোথায় আমাকে বলো। তুমি বলেছো আমাকে এখানে কিছুক্ষণ অপেক্ষা করতে, এক্ষুনি শিকার ধরে আমার কাছে চলে আসবে। কিন্তু এই জায়গায় তো অনেকটা সময় পেরিয়ে গেল, এমনকি সন্ধে ঘনিয়ে রাতও হয়ে গেল। তারপরও কেন তুমি ফিরে এলে না? আর তোমাকে না পেয়ে তো এখন আমি এই জঙ্গলের মধ্যে ঘুরে বেড়াচ্ছি, কিন্তু তারপরও তো তোমার কোনো খোঁজ পাচ্ছি না আমি। কোথায় গেলে রাজকুমার? সাড়া দাও রাজকুমার। এ কথা বলে মন্ত্রীপুত্র রাজকুমারকে জঙ্গলের ভেতর খুঁজতে থাকে, কিন্তু কোথাও সে রাজকুমারকে খুঁজে পায় না। এ কি, আমি তো এই জঙ্গলটার প্রায় সব জায়গায় খুঁজে দেখলাম, কিন্তু কোথাও তো রাজকুমারের কোনো খোঁজ নেই। তাছাড়া আমি তো রাজকুমারকে চিৎকার করে করে দেখেছি, কিন্তু রাজকুমার যদি আশেপাশে কোথাও থাকতো তাহলে তো আমার ডাকে সাড়া দিত। তাহলে কেন রাজকুমার আমার ডাকে সাড়া দিচ্ছে না? আর ওকে কেনই বা আমি খুঁজে পাচ্ছি না? তার মানে কি রাজকুমার জঙ্গলের কোথাও নেই? জঙ্গলের কোথাও যদি না থাকে তাহলে তো আমি কাউকেই খুঁজে পাবো না, রাজকুমারকেও না নিয়ে আমি কি করে রাজপ্রাসাদে ফিরে যাব? আর সেখানে গিয়ে মহারাজ বা রানীমাকে কি জবাব দেব? তারা তো আমার ভরসায় রাজকুমারকে আসতে দিয়েছিল, কিন্তু তারপরেও যে রাজকুমারকে খুঁজে পাওয়া যাচ্ছে না, এটা মহারাজকে জানাতেই হবে। না হলে তো হতেও পারে হয়তোবা রাজকুমারকে আমরা খুঁজে পেলাম না। না, এটা কিছুতেই হতে পারে না। এক্ষুনি রাজপ্রাসাদে আমাকে যেতে হবে। ওদিকে অভাগীর মার ভালো মা দুজনে অভাগীকে খুঁজতে থাকে। তারা দুজনে অভাগীকে খুঁজতে খুঁজতে একসময় জঙ্গলের ভেতরে প্রবেশ করে ফেলে।
এই কি দিদি, এই জঙ্গলের মধ্যে প্রবেশ করে ফেললাম, তাও তো অভাগীকে খুঁজে পেলাম না। আর তাছাড়া এই জঙ্গলের মধ্যে কি আমার অভাগী এসেছে নাকি? হ্যাঁ, এখন তো সেটাই মনে হচ্ছে, কারণ আমাদের গ্রামের আশেপাশে সব জায়গায় তো খুঁজলাম, এমনকি ওর যেসব সই ছিল তো সবার বাড়িতে গিয়ে খুঁজলাম, কারোর বাড়িতেই ও নেই। আর তাছাড়া ও তো জঙ্গলের আশেপাশে এদিকেই আসে, তাই আমার মনে হলো হয়তোবা জঙ্গলের ভেতরে এলে আমরা অভাগীকে খুঁজে পেয়ে যাব। জানি না দিদি, আমরা আমাদের অভাগীকে খুঁজে পাবো কিনা। আমার মনটার মধ্যে যে বড্ড ভয় করছে, আমার মনটা যে বড্ড কুগাইছে দিদি। আমার মনে হচ্ছে বড় কোনো বিপদ ঘটতে চলেছে। আর তাছাড়া আমার মেয়েটা কোথায় এভাবে হারিয়ে গেল বলো তো? ওকে কি আমরা আর খুঁজে পাবো না? না না অভাগীর মা, এইসব তুমি কি বলছো? আমরা কেন আমাদের অভাগীকে খুঁজে পাবো না বলো তো? অবশ্যই ওকে খুঁজে পাবো। চলো আমরা বরং ওদিকটাতে গিয়ে একটু দেখি। তুমি যত যাই বলো দিদি, আমার কিন্তু সত্যি সত্যি ভালো লাগছে না। আমার অভাগীকে যদি আমি খুঁজে না পাই তাহলে কিন্তু সত্যি সত্যি আমি মরে যাব দিদি। তুমি যেখান থেকে পারো আমার অভাগীকে আমার কাছে খুঁজে এনে দাও। এ কথা বলে অভাগীর মা আর ভালো মা আবার অভাগীকে খুঁজতে শুরু করে। ওদিকে মন্ত্রীপুত্র আর একটুও দেরি না করে রাজপ্রাসাদে রাজার কাছে এসে হাজির হয়। এই যে রাঘব, তুমি ফিরে এসেছো, তার মানে তোমার সাথে আমার কুমার ফিরে এসেছে। আর তাছাড়া তোমরা দুজনে এতটা দেরি কেন করলে? পথে কি তোমাদের কোনো বিপদ আপদ হয়েছিল? আমরা সবাই মিলে তো চিন্তায় একেবারে অস্থির হয়ে গিয়েছিলাম, এমনকি আমি প্রহরীদেরকেও তোমাদেরকে খুঁজতে পাঠিয়েছি, কিন্তু কোথায় আমার কুমার? ওকে দেখতে পাচ্ছি না কেন? মহারাজ, আমাকে ক্ষমা করবেন মহারাজ, আমি রাজকুমারকে সাথে নিয়ে ফিরে আসিনি, আমি একাই ফিরে এসেছি মহারাজ। কেন তুমি রাজকুমারকে সাথে নিয়ে ফিরে আসোনি? বলো রাজকুমার কোথায়? আমি জানি না মহারাজ, রাজকুমার এখন কোথায় আছে। তবে আমরা দুজনে একসাথে জঙ্গলে শিকারে গিয়েছিলাম, আর তখন হঠাৎ করে রাজকুমার আমাকে বলল সে নাকি একটি শিকারের সন্ধান পেয়েছে, আর তাই সে আমাকে জঙ্গলের একটি জায়গায় দাঁড় করিয়ে রেখে শিকার ধরতে চায়। আমি তার সাথে যাইতে চাইলেও সে কোনোভাবেই তার সাথে আমাকে নেয়নি, বলেছিল সে খুব অল্প সময়ের মধ্যে ফিরে আসবে। কিন্তু মহারাজ, সেই যে রাজকুমার গেল আর ফিরে আসেনি। আমি অনেকটা সময় ধরে রাজকুমারকে জঙ্গলের মধ্যে খুঁজেছি, কিন্তু রাজকুমারকে কোথাও খুঁজে পাইনি। আর তাই তো আমি এখানে ফিরে এসেছি আপনাকে এসব খবর জানানোর জন্য। না, আমার কুমারের কিছুই হতে পারে না, ওকে আমি খুঁজে বের করব। আর তাছাড়া প্রহরীরা তো গেছে আমার রাজকুমারকে ফিরিয়ে আনবে, আর যদি আমি রাজকুমারকে খুঁজে না পাই তাহলে সব জায়গায় আমি তন্ন করে ফেলবো। তাও আমার রাজকুমারকে খুঁজে বের করে নিয়ে আসতে হবে। ওদিকে মোড়ল গিন্নির হঠাৎ করে ঘুম ভেঙে যায়, আর সে ঘুম থেকে উঠে দেখতে পায় তার স্বামী তার পাশে নেই। এ কি, এত রাতের বেলা সীমার বাবা আবার কোথায় গেল? ও তো আমার পাশেই শুয়েছিল। সীমার বাবা কোথায় তুমি? এ কি, আমি মানুষটাকে এত ডাকছি, তাও তো সে আমার কথার উত্তর দিচ্ছে না। তাহলে কি মানুষটা ঘরের বাইরে কোথাও গেল নাকি? যাই তো একটু এগিয়ে গিয়ে দেখি। এ কথা বলে মোড়ল গিন্নি বাইরে বেরিয়ে আসে, আর সে দেখতে পায় যে বাড়ির বাইরে মোড়ল মশাই একা একা দাঁড়িয়ে আছে। এ কি, সীমার বাবা এত রাতে এখানে এভাবে একা একা কি করছে? কিছুই তো বুঝতে পারছি না। না, আর নয়, বেশ অনেকটা দিন পেরিয়ে গেছে। এখন এতটা দিন পর আমার মনে হয় সব সত্যিটা সামনে আনার সময় হয়েছে। অনেক চেষ্টা করেছি অনেকবারই সব সত্যিটাকে সামনে আনার, কিন্তু বারবারই কোনো না কোনো বাধা এসে সেই সত্যিটা প্রকাশ করা হয়নি। কিন্তু এই সত্যিটা যদি আমি না জানিয়ে যেতে পারি তাহলে যে আমার মনেও শান্তি পাবো না। আর তাছাড়া দেখতে দেখতে আমার বয়সটাও বাড়তে শুরু করেছে, কখন আমার জীবন প্রদীপ ডুবে যায় সেটা তো আমি বলতে পারি না। আর তাই আমি বেঁচে থাকতে থাকতেই সব সত্যিটা জানিয়ে যেতে চাই। যাকে সব সত্যিটা জানানো দরকার ছিল সে তো অনেক আগেই এই পৃথিবী ছেড়ে চলে গিয়েছে।
আর তাই তার অবর্তমানে তার পরিবারকে আমাকে সব কিছু জানাতে হবে, না হলে যে আমি নিজের কাছে অনেক বেশি দায় থেকে যাব, যে দায় আমার বয়ে বেড়ানোর মতো ক্ষমতা নেই। আর তাই যা করার আমাকে কালই করতে হবে। না 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 না, ব্যাপারখানা তো আমাকে দেখতে হচ্ছে। মোড়ল গিন্নি আড়াল থেকে মোড়লের সব কথা শুনে ফেলে। এ কি, সীমার বাবা কোন সত্যির কথা বলছে? আর এসব সত্যি সে কাকে জানাতে চায়? আর তাছাড়া কেই বা এসব সত্যি জানার আগে এই দুনিয়া ছেড়ে চলে গেছে? না 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 না, কিছুই তো বুঝতে পারছি না। তবে ব্যাপারখানা আমার কাছে মোটেও সুবিধার মনে হচ্ছে না। আমার মনে হচ্ছে এর পেছনে নিশ্চয়ই কোনো বড় কারণ রয়েছে। হ্যাঁ হ্যাঁ, আমাকে তককে তককে থাকতে হবে আর জানতে হবে সীমার বাবা কোন সত্যি কাকে জানাতে চাইছে। আর তাছাড়া আমার স্বামী তো বলেছে যা করার নাকি সে আগামী কালই করবে। তার মানে সীমার বাবাকে কোনোভাবেই কাল চোখের আড়াল করা যাবেই না, সারাক্ষণ ওকে চোখে চোখে রাখতে হবে। ওদিকে অভাগীর মা এবং তার ভালো মা অভাগীকে জঙ্গলের মধ্যে কোথাও খুঁজে না পেয়ে একেবারে হতাশ হয়ে যায়। অভাগীর মা জঙ্গলের মধ্যেই বসে পড়ে আর কাঁদতে থাকে। এ কি অভাগীর মা, তুমি এভাবে বসে পড়লে কেন? ওঠো, আমাদের যে আরো চলতে হবে। না না দিদি, আমার আর চলে কোনো লাভ হবে না। আমি খুব ভালো করে বুঝতে পারছি যে আমি আমার মেয়েটাকে আর কোথাও খুঁজে পাবো না। আমার মেয়েটা হয়তো বা আমার কাছ থেকে হারিয়ে গেছে। দিদি, সেই কখন থেকে তো এতটা সময় ধরে আমার মেয়েটাকে এত জায়গায় খুঁজলাম, এই জঙ্গলের মধ্যে কোথাও কোথাও তো খুঁজতে বাদ রাখিনি, কিন্তু তারপরও আমার মেয়েটাকে খুঁজে পেলাম না। আর তাই আমি বুঝতে পারছি আমরা হয়তো বা আমাদের মেয়েটাকে আর খুঁজে পাবো না দিদি, আর খুঁজে পাবো না। না না না, এসব কথা বলো না অভাগীর মা। আমাদের অভাগীর কিছুই হবে না। ও কিছুতেই আমাদের মধ্যে থেকে হারিয়ে যেতে পারে না। ওকে যে আমাদের দুই মাকে খুঁজে বের করতেই হবে। চলো আমরা ওদিকে গিয়ে দেখি। আমার মনের বিশ্বাস আমরা ঠিক আমাদের অভাগীকে খুঁজে পেয়ে যাব। তখনই অভাগীর ভালো মা হঠাৎ করে দেখতে পায় যে জঙ্গলের এক কোণে কেউ একজন অচেতন হয়ে পড়ে আছে। এ কি, জঙ্গলের ওদিকটাতে মনে হচ্ছে কেউ একজন অচেতন হয়ে পড়ে আছে। আচ্ছা আচ্ছা, ওটা আবার আমাদের অভাগী নয় তো? অভাগীর মা, ওঠো, এক্ষুনি ওখানে গিয়ে দেখতে হবে যে ওই মেয়েটি আমাদের অভাগী কিনা। বেশ অনেকটা সময় পার হয়ে যায়, কিন্তু তখনও রাজকুমারীর কোনো খবরই পাওয়া যায় না। মহারাজ তখন আমার কক্ষ থেকে বেরিয়ে গেল। আমার কুমারকে খুঁজে বের করার সব রকম চেষ্টা সে করবে, কিন্তু এদিকে তো একে একে রাত পেরিয়ে যেতে শুরু করেছে, এমনকি ভোরও হতে চলেছে, কিন্তু এখন পর্যন্ত তো আমি আমার কুমারের কোনো খবর পেলাম না। আর মহারাজ যদি আমার কুমারের কোনো খবর পেত, তাহলে তো উনি ঠিক আমার কাছে এসে আমাকে খবর জানিয়ে যেত। না না না, আমার কিছুই ভালো লাগছে না। আচ্ছা, আমার কুমারের আবার কোনো ক্ষতি হয়ে গেল না তো? না না না, আমার কুমারের যদি কিছু হয়ে যায় তাহলে আমি বাঁচতে পারবো না। মহারাজ, মহারাজ কোথায়? এক্ষুনি এক্ষুনি আমাকে মহারাজের কাছে গিয়ে সবকিছু জিজ্ঞাসা করতে হবে।
বাবা, আপনি আমার যে অবস্থা করেছেন তাতে করে তো আমার পিতামাতা আমাকে চিনতে পারবে না। আপনি আমাকে বলে দিন না, আমি কি করে আবার আগের অবস্থায় ফিরে আসতে পারবো? কি করে ফিরে আসতে পারবি সেটা আমি তোকে এখন কিছুতেই বলবো না। আর তাছাড়া তুই যদি এখন এখান থেকে না চলে যাস আর এভাবেই কথা বাড়িয়ে যাস, তাহলে কিন্তু তোকে আমি আবার বন্দি করে খাঁচায় আটকে রাখবো। সেটা কি তুই চাস বল? না না না, সেটা আমি চাই না। আমি এক্ষুনি এখান থেকে চলে যাচ্ছি সাধু বাবা, আর কখনো আপনার সামনে আসবো না। এ কথা বলে সেই পাখিটি সেখান থেকে চলে যায়। অভাগীর মা এবং অভাগীর ভালো মা দুজনে সেই মেয়েটির কাছে যায়। আর সেখানে গিয়ে দেখতে পায় যে মেয়েটি সেখানে অচেতন হয়ে পড়ে আছে সে আর কেউ নয়, সে হলো তাদেরই অভাগী। এটা কি দেখছি দিদি, এটা তো আর কেউ নয়, এটা যে আমার মেয়ে অভাগী। কিন্তু আমার মেয়ের কি হয়েছে? ও এখানে এভাবে জঙ্গলের মধ্যে অচেতন হয়ে পড়ে আছে কেন? তার মানে কি সত্যি সত্যি আমার মেয়েটার বড় কোনো ক্ষতি হয়ে গেল? আমার মেয়েটা কি মরে গেল নাকি দিদি? দাঁড়াও অভাগীর মা, এত চিন্তা করো না তো, আগে আমাকে দেখতে দাও যে আমাদের অভাগী আসলে বেঁচে আছে কিনা। এই কথা বলে অভাগীর ভালো মা অভাগীর শ্বাস পড়ছে কিনা সেটা জানার জন্য চেষ্টা করে, আর সে তার মুখের সামনে হাত দিতেই বুঝে যায় যে অভাগীর এখনো শ্বাস প্রশ্বাস চলছে, তার মানে অভাগী তখনও বেঁচে আছে। দিদি, কি দেখলে? কি বলো, আমার অভাগীর কোনো ক্ষতি হয়ে যায়নি তো? ও বেঁচে আছে তো? নাকি নাকি আমার মেয়েটা সত্যি সত্যি? অভাগীর মা, এমন কথা একটি বারের জন্য বলো না কেমন? ও মরতে যাবে কেন শুনি? ওর কিছুই হয়নি, ওর এখনো শ্বাস প্রশ্বাস চলছে। আমাদের মেয়েটা এখনো বেঁচে আছে গো, ওর কিছুটি হয়নি। চলো, ওকে এক্ষুনি বাড়িতে নিয়ে যেতে হবে, আর একটু এখানে দেরি করাটা কিন্তু মোটেও ঠিক হবে না গো। হ্যাঁ হ্যাঁ, তাই চল। বিধাতা তোমাকে অনেক ধন্যবাদ যে আমার মেয়েটাকে তুমি আমার কাছে ফিরিয়ে দিয়েছো। দিদি, ভোর হতে তো আর বাকি নেই, চলো এক্ষুনি মেয়েটাকে নিয়ে বাড়িতে যাই। সকাল হয়ে যায়, তখনও অভাগীর মা মোড়ল বাড়িতে কাজে যায় না, কারণ অভাগীর শরীর বড্ড অসুস্থ ছিল। ওদিকে অভাগীর মা কাজে না যাওয়ায় একেবারেই রেগে মেগে আগুন। এত বেলা হয়ে গেল কিন্তু এখন পর্যন্ত রামুর বউটা কাজে এলো না। এখন আমার বাড়ির এত সব কাজ কে করবে শুনি? সকাল থেকে সেই বাসি কাজগুলো পড়ে আছে। আর তাছাড়া এখন পর্যন্ত কেউ জল খাবারও খায়নি। জল খাবার সময় পেরিয়ে গেল, দুপুরের খাবার সময়ও চলে এলো। এখনো যদি সে না আসে তাহলে রান্না বান্না কে করবে আর খাওয়া দাওয়াই বা কিভাবে চলবে? কিছুই তো বুঝতে পারছি না। এই রামুর বউটা দিন দিন কাজে ফাঁকি দিতে শুরু করেছে। সারাক্ষণ শুধু এ ঝামেলা ও ঝামেলা দেখিয়ে যায়, যত সব কাজে ফাঁকি দেওয়ার ধান্দা। কিন্তু এতদিনে তো কাজে ফাঁকি দেওয়ার কোনো সুযোগই আমি দেইনি। তবে আজ ঠিকই নিজেই সুযোগ করে নিয়েছে। তবে রামুর বউ, তুমি যদি আজ আমার বাড়িতে কাজে না আসো তাহলে তোমার একদিন কি আমার একদিন। আমাকে না বলে এভাবে কাজে কামাই করা, সেটা তো আমি কিছুতেই মেনে নেব না গো। ওদিকে মোড়ল মশাই রামুর বউকে বাড়িতে আসতে না দেখে বেশ অবাক হয়ে যায়। আজ রামুর বউকে দেখতে পাচ্ছি না। কোথায় রামুর বউ? যাই, আমার বউকে যে জিজ্ঞেস করি, কারণ রামুর বউকে যে আমার খুব প্রয়োজন। এ কথা বলে মোড়ল তার স্ত্রীর কাছে চলে যায়। বলছি বউ, আজকে যে রামুর বউকে দেখতে পাচ্ছি না, কোথায় রামুর বউ? এ কি, আমার স্বামী হঠাৎ করে রামুর বউকে খুঁজছে কেন? কি দরকার রামুর বউয়ের? না না, তাকে তো আমাকে জিজ্ঞাসা করতেই হবে। বলছি যে তুমি হঠাৎ করে রামুর বউয়ের খোঁজ করছো যে, রামুর বউয়ের কি দরকার শুনি? না না, সেরকম কিছুই না। আসলে আজকে তাকে কাজ করতে দেখতে পাচ্ছি না, তাই আর কি জিজ্ঞেসে করলাম। ও আচ্ছা, তাই বলো। আসলে আজ রামুর বউ কাজে আসেনি গো।
তা ওকে দেখবে কি করে শুনি? এ কথা বলে মোড়ল বাড়ি থেকে বেরিয়ে যায়। কি হলো কি, আজ এত বেলা পার হয়ে গেল, তারপরও তো রামুর বউ এ বাড়িতে এলো না। আমি তো জানি রোজ ভোরবেলায় এসে রামুর বউ এ বাড়িতে কাজ শুরু করে, অথচ আজ এখনো এলো না। কিন্তু এমনটা তো রামুর বউ কখনো করে না। আর তাছাড়া এতদিন কাজ করছেও আমাদের বাড়িতে, একটা দিনেও তো কাজে কামাই দিতে দেখিনি। তাহলে কি আবার রামুর বউটার শরীর খারাপ করলো নাকি? হ্যাঁ, করতেই পারে। আমি বরং ওদের বাড়িতে গিয়ে একবার দেখে আসি। এ কি, কোথায় যাচ্ছ তুমি? নিশ্চয় রামুর বাড়িতে, তাই তো? শোনো, আমি বারবার করে বলে দিচ্ছি, কিন্তু তুমি এখন বাড়ি থেকে কোথাও যেতে পারবে না। এ কথা বলে মোড়লগিন্নি সেখান থেকে চলে যায়। না না, আমার স্ত্রী যখন আমাকে বারণ করলো তখন আর আমি যাব না। আর ও আসেনি তো কি হয়েছে, কাল ঠিকই আসবে, তখন ওকে আমি সব সত্যটা জানিয়ে দেব। ওদিকে সুখ পাখিও জঙ্গলের মধ্যে অচেতন হয়ে পড়ে থাকে। হঠাৎ করে কিছুক্ষণের মধ্যে তার জ্ঞান ফিরে আসে। মনে হচ্ছে আমি এখানে অচেতন হয়ে পড়েছিলাম। হ্যাঁ, তাই তো আমার মনে পড়েছে, তখন এই সাপটা এসে কি এমন একটা করলো, আমি কিছুতেই আর তাকাতে পারলাম না। আমার মাথাটার মধ্যে কেমন যেন পড়ে গেল। তারপর থেকে তো আমার কিচ্ছুটি মনে নেই। আর তাছাড়া আমার সাথে তো অভাগী ছিল, কিন্তু অভাগী তো কোথাও দেখতে পাচ্ছি না। কোথায় গেল অভাগী আমাকে ছেড়ে? অভাগী, অভাগী, কোথায় তুই অভাগী? সারা দে আমার ডাকে। দেখি, এটা আমি কি বোকামি করছি? মনে হচ্ছে তো একটা রাত পার হয়ে গেছে, আজ তো অন্য একটি দিনের সকাল। আর তাছাড়া কাল সন্ধ্যে পর্যন্ত তো আমি আর অভাগী এখানেই ছিলাম। তার মানে কি অভাগী আমাকে রেখে বাড়ি চলে গেছে? নাকি ওই সাপটা আবার অভাগীর কোনো ক্ষতি করে দিল? না না না, আমাকে সবটা জানতে হবে। এ কথা বলে সুখ পাখিও উড়াল দেয়। এদিকে অভাগীরও জ্ঞান ফিরে আসে, কিন্তু অভাগীর জ্ঞান ফিরে আসলেও সে কোনো কথাই বলে না। এই তো আমার অভাগীর জ্ঞান ফিরে এসেছে। তার মানে আমার অভাগী সুস্থ হয়ে গেছে। অভাগী মা, এখন কেমন লাগছে তোর? তোর শরীর কানাকে এখন ভালো লাগছে রে মা? অভাগী তার মায়ের কোনো কথার উত্তর না দিয়ে চুপ করে তাকিয়ে থাকে। কি হলো কি মা অভাগী, তুই এভাবে চুপ করে আছিস কেন? কথা বলছিস না কেন? মায়ের কথার উত্তর দে। কি হয়েছিল কাল রাতে, বল তো আমাকে। অভাগী এবারও কোনো কথারই উত্তর দেয় না। দিদি, দেখো দিদি, আমার মেয়েটা কথা বলছে না, ও কেমন নিশ্চুপ হয়ে গেছে। তার মানে কি আমার মেয়েটা কোনো কথা বলবে না আমার সাথে? অভাগীর মা, তুমি এত চিন্তা কেন করছো? অভাগী এখন সুস্থ নয়, ও অসুস্থ। আর তাই তুমি ওকে এক্ষুনি এত প্রশ্ন করো না তো। ওকে সুস্থ হতে দাও, তারপর ওর কাছ থেকে সব কিছু জানা যাবে। আর তাছাড়া আমার তো মনে হচ্ছে আমাদের অভাগী নিশ্চয়ই কোনো আঘাত পেয়েছে গো। কিন্তু দিদি, আমার তো খুব চিন্তা হচ্ছে, আমার মেয়েটা আবার স্বাভাবিকভাবে আমাদের সাথে কথা বলবে তো? নাকি নাকি ও কোনোদিনও আমাদের সাথে আর কথা বলবে না? হ্যাঁ হ্যাঁ রামুর বউ, কথা বলবে আমাদের অভাগী। আসলে আমার মনে হচ্ছে মেয়েটার শরীরটা বড্ড বেশি দুর্বল, আর তাই সে কোনো কথা বলতে চাইছে না। তুমি আর ওকে বিরক্ত করো না, ওকে একটু বিশ্রাম নিতে দাও, তারপর দেখবে সব ঠিক হয়ে গেছে। আমাদের অভাগী আবার আগের মতো স্বাভাবিক হয়ে যাবে। হ্যাঁ দিদি, তুমি ঠিকই বলেছ, মেয়েটা যে সত্যি বড্ড বেশি অসুস্থ। ঠিক আছে দিদি, বরং ও ঘরে বিশ্রাম নিক, আর তুমি ওর আশেপাশেই থেকো। আমি বরং মোড়লের বাড়িতে যাই,
আজ এমনিতে অনেকটা দেরি হয়ে গেছে। ওদিকে হয়তো বা মোড়ল গিন্নি রেগে মেগে আগুন হয়ে গেছে। কিন্তু দিদি, তারপরও তো বেঁচে থাকতে গেলে আমাকে ওই মোড়ল বাড়ির কাজখানা যে করতেই হবে। তবে দিদি, আজ আমি খুব তাড়াতাড়ি কাজ শেষ করে তারপর বাড়িতে ফিরে আসব, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, তুমি নিশ্চিন্তে যাও রামুর বউ, এত চিন্তা করো না, আমি তো আছি, আর আমি তো মেয়ের দিকে খেয়াল রাখবই। হ্যাঁ দিদি, তুমি তো আমার একমাত্র ভরসা। তুমি তো আমার মেয়েটার জন্য নিজের কথাও চিন্তা করনি, এমনকি নিজে একখানা সন্তানও নাওনি। আর তাছাড়া তোমার স্বামী চলে যাওয়ার পর থেকে তো তুমি আমাদের পাশে এভাবে থেকেছো, আর তাই তো তোমার কাছে যে আমি বড্ড ঋণী। ঠিক আছে দিদি, তাহলে আমি আসছি গো। এ কথা বলে রামুর বউ মোড়ল বাড়িতে যাওয়ার জন্য রওনা দেয়। ওদিকে রাজা রানী কোনোভাবেই তাদের রাজকুমারের কোনো খবর পায় না। কেঁদো না রানী, কেঁদো না। তুমি যদি এভাবে কাঁদো আর এভাবে ভেঙে পড়ো, তাহলে আমার কি অবস্থা হবে একবার ভাবতে পেরেছো? তুমি তো তাও কেঁদে তোমার মনটাকে হালকা করতে পারছো, কিন্তু আমি তো সেটাও করতে পারছি না। আমি এত চেষ্টা করলাম, এত জায়গায় আমাদের কুমারকে খুঁজলাম, কিন্তু কোথাও পেলাম না। রাজ্যের সব প্রহরী সেনাদের তাদের দূর দূরান্তে পাঠিয়েছি আমি আমাদের রাজকুমারকে খোঁজ করার জন্য, আর এখন তাদের ফিরে আসা পর্যন্ত অপেক্ষা করা ছাড়া যে আমার আর কিছু করার নেই। আমি জানি মহারাজ, আমি জানি আমাদের কুমার আমাদের কাছ থেকে চিরকালের মতো হারিয়ে গেছে। ও হয়তো আর কোনো দিনও আমাদের মাঝে ফিরে আসবে না। আর সব সেনা প্রহরীরা ফিরে এসে দেখো বলবে যে আমাদের রাজকুমারকে তারা খুঁজে পায়নি। না না রানী, এভাবে বলো না, এভাবে হতাশ হয়ো না। বিধাতা একজন আছেন, বিধাতা কখনো আমাদেরকে এভাবে নিরাশ করবেন না। তাই সে রামুর বউকে যা নয় তাই বলতে থাকে, আর মোড়ল গিন্নির এমন ব্যবহারে রামুর বউ ভীষণ কষ্ট পায়। বৌদি, দয়া করে আমাকে আর এত কথা শোনাবেন না। আসলে আমি নিরুপায় হয়ে আজ এত দেরি করেছি। আমার মেয়েটার শরীর খারাপ যে ভালো নয়, তাই ওর কাছেই ছিলাম আমি। তবে তবে আপনি চিন্তা করবেন না, আমি আপনার সব কাজ খুব তাড়াতাড়ি শেষ করে ফেলবো। কি, মেয়ের শরীর খারাপ থেকে তুমি এত দেরি করেছো? বলি, এটা কি কোনো কারণ হলো নাকি? আর তাছাড়া তুমি এমন ভাব করছো যেন তোমার মেয়ে একেবারে মরে গেছে। বৌদি, এমন কথা একটি বারের জন্য বলবেন না।
আমার মেয়ে মরবে কেন? বিধাতা যেন আমার মেয়ের আয়ু আরো আরো অনেক বাড়িয়ে দেয়। আর আপনি এত কথা না বলে আমাকে বলুন কি কি কাজ করতে হবে, আমি আপনার সব কাজ তাড়াতাড়ি করে দিয়ে বাড়িতে ফিরবো। বাবা, রামুর বউ, তুমি তো দেখছি আমার উপর চোখ রাঙিয়ে কথা বলছো। বলি, এত সাহস তুমি কোথা থেকে পেয়েছো শুনি? তোমার স্বামী কখনো সাহস করেনি আমার উপর কোনোদিনও জোরে। জানবো, এক কাজ করি, বরং আমি আড়াল থেকে সব জানার চেষ্টা করি যে আমার স্বামী আসলে ওই রামুর বউকে কি বলতে চাইছে। কাটামাচাই, সাবধানে দাঁড়ান, কারণ এই গ্রামের পথঘাট দেখছি মোটেই ভালো না। চলতে গেলে আবার হয়তো বা পড়ে যেতে পারেন। আর তাছাড়া এদিকে পথটা বেশ সরু, এই সরু গাড়ি কিছুতেই পথে ঢুকবে না। আর তাই বাকিটা পথ আমাদেরকে পায়ে হেঁটে যেতে হবে। হ্যাঁ, তাই তো করতে হবে দেখছি রে ভোলা। সত্যি এই গায়ের পথ ঘাটটা একেবারেই ভাঙাচোরা, আর তাই তো এতটুকু পথ আসতে আমার কোমরের হাড্ডি পর্যন্ত নড়ে গেছে রে। ভাবছি এই গ্রামে যদি আমার শ্বশুর বাড়ি হয় তাহলে কি করে এখানে আসা যাওয়া করবো বলতো? পারবেন কর্তামশাই, পারবেন। কি ব্যাপার, কি হয়েছে বলুন তো আপনার? এই বয়সে সামান্য এই ভাঙাচোরা পথ পাড়ি দিতে পারবেন না, সেটা কি করে হয় বলুন তো? হ্যাঁ, তাও তো তুই ঠিকই বলেছিস। বয়সটা আমার সবই 70 পেরিয়েছে, আর এখন 70 বছর কি বা বয়স বলতো? যাই হোক, এখন এভাবে রাস্তায় কথা বাড়িয়ে সময় নষ্ট করলে চলবে না। ওদিকে হয়তো ওই বাড়ির লোকজনেরা মেয়েটাকে সাজিয়ে গুছিয়ে তৈরি করে রেখেছে। এখন আমি গেলেই শুধুমাত্র বিয়েটা হবে, এই আর কি। ঠিকই বলেছেন, তাহলে চলুন, আর দেরি না করে আমরা বরং আপনার হবু শ্বশুর বাড়ির দিকে রওনা দেই। হ্যাঁ, চল। ওদিকে রাজা মশাই আর দেরি না করে সেই পাখিটিকে তাড়িয়ে দেওয়ার জন্য রাজ উদ্যানে যায়। আর রাজা সেই পাখিটিকে তাড়ানোর অনেক চেষ্টা করে, কিন্তু কিছুতেই সেই পাখিটি সেই রাজ উদ্যান থেকে কোথাও যেতে চায় না। এই
যা যা বলছি, তোকে কতবার বলছি এখান থেকে চলে যা, কিন্তু তুই তুই আমার কোনো কথা না শুনে এখানেই ঠাই দাঁড়িয়ে আছিস। যা যা বলছি। তুমি আমাকে চিনতে পারছো না? তুমি আমাকে কেন তাড়িয়ে দিচ্ছ? এভাবে আমাকে এখান থেকে তাড়িয়ে দিও না। আর তুমি যদি আমাকে এভাবে তাড়িয়ে দাও তাহলে আমি কোথায় যাব বলো তো? এ কি, আমি কি দেখছি? এই পাখিটি দেখছি কথাও বলতে পারে। এই পাখি, যা যা বলছি, এখান থেকে তুই যা। তুই কি জানিস না এই উদ্যানে কোনো পশু পাখি প্রবেশ করতে পারবে না? এটা আমার রাজকুমারের পছন্দের জায়গা, আর তাই বলছি এখান থেকে চলে যা, চলে যা বলছি। কি তুমি আমাকে আমার পছন্দের জায়গা থেকে তাড়িয়ে দিচ্ছ? এমনটা করো না, আমাকে এখানে থাকতে দাও। এ কি মহা মুশকিল! এটা তোমার পছন্দের জায়গা কি করে হয়? এটা আমার রাজকুমারের পছন্দের জায়গা। আর তাছাড়া পাখি, অনেকটা সময় ধরে তোমার এই বেয়াদবি আমি সহ্য করে যাচ্ছি। এখন যদি তুমি এখান থেকে উড়ে না যাও তাহলে কিন্তু আমি তোমাকে আঘাত করতে বাধ্য হব। না না, দয়া করে আমাকে আঘাত করো না। তুমি যদি আমাকে আঘাত করো তাহলে তো আমি মরেই যাব। আমাকে মেরো না। ঠিক আছে, তুমি যদি এখান থেকে চলে যাও তাহলে তোমার কোনো ক্ষতি করব না। ঠিক আছে, তুমি যেহেতু আমাকে চিনতে পারলে না আর আমাকে এখানে থাকতেও দিচ্ছ না, তাহলে সত্যি আমি এখান থেকে চলে যাচ্ছি, আর এখানে আসবো না কখনো। এ কথা বলে পাখিটি সেখান থেকে উড়ে চলে যায়। এ কি, এই পাখিটি এভাবে উড়ে চলে যাচ্ছে, অথচ আমার মনটার মধ্যে এমন কষ্ট কেন লাগছে বুঝতে পেরেছি। হয়তোবা আমার কুমারের জন্য এত কষ্ট হচ্ছে। জানি না আমার কুমার এখন কোথায় আছে, কি করছে, ভালো আছে নাকি কোনো বিপদ হয়েছে, কিছুই তো বুঝতে পারছি না। বেশ সন্ধে হয়ে যায়। সারাটা দিন মেয়েটা ঘরের মধ্যে একা একা রয়েছে। মনে হয় এতক্ষণ মেয়েটা ঘুমাচ্ছিল, কিন্তু এভাবে ঘুমালে চলবে? সারাটা দিন মেয়েটা কোনো খাবার দাবার কিচ্ছু খেলো না। আর তাছাড়া এখন তো সন্ধে হয়েছে, আর তাই এখন মেয়েটাকে একটু খাবার দেওয়া দরকার। আর তাছাড়া অভাগীর মা তো বলল সে আজ তাড়াতাড়ি ফিরে আসবে, আর সন্ধেও তো হয়ে গেল, তাও তো তার কোনো ফেরার কোনো নামগন্ধই পাচ্ছি না। আসলে মোড়লকে নিয়ে নিশ্চয়ই এখনো তাকে কাজ থেকে বেরোতে দিচ্ছে না, আর তা সে এখনো আসতে পারেনি। যাই হোক, তা সে যখন ফিরুক, সেটা নিয়ে আমার কিচ্ছুটি এসে যায় না গো। আমি বরং যাই, একটুখানি মেয়েটাকে খাবার দিয়ে আসি। এ কথা বলে অভাগীর ভালো মা কিছু খাবার নিয়ে অভাগীর কক্ষে যায়, আর সেখানে গিয়ে দেখতে পায় অভাগী বিছানা থেকে নেমে দাঁড়িয়ে আছে, আর তার মাথার উপর একটা আলোকিত বস্তু ঝলমল করছে, আর সেই বস্তুটির আলোয় পুরো ঘর একেবারে আলোকিত হয়ে আছে। অভাগীর ভালো মা এই সব কিছু দেখে বড্ড ভয় পেয়ে যায়। এ কি, এটা আমি কি দেখছি? এসব কি হচ্ছে? অভাগী, অভাগী, অভাগীর ভালো মা এই সব কিছুতে অজ্ঞান হয়ে পড়ে যায়। বেটা, চলতে চলতে তো বেশ খানিকটা রাত হয়ে গেল, তারপরও তো আমার হবু শ্বশুর বাড়ি খুঁজে পেলাম না। আর তাছাড়া পথের মধ্যে আছাড় খেয়ে আমার কোমর খানা একেবারে ভেঙে জোর হয়েছে। আমি যে একটু জোরে সোরে হাঁটবো সে উপায়ও তো আমার নেই। কি আর করবেন কর্তা বাবু, আমি তো বুঝতে পারিনি যে আপনার হবু শ্বশুর বাড়িতে যাওয়ার পথের রাস্তা এতটা খারাপ আর এতটা ভেতরে আমাদেরকে যেতে হবে। হ্যাঁ, তাই তো, আসলে আমারই সব দোষ। তোর মতো একটা রাত কানাকেই আমি আমার সঙ্গে রেখেছি। যাই হোক, এখন এত কথা বাড়াস না, তাড়াতাড়ি আমার শ্বশুর বাড়ি আমাকে যেতে হবে। আমার হবু বউ তো আমার জন্য ওদিকে সেজে গুজে বসে আছে। চল, তাড়াতাড়ি চল। হ্যাঁ কর্তা বাবু, চলুন। এরপর তারা বিয়ে বাড়িতে পৌঁছে যায়, কিন্তু বিয়ে বাড়িতে গিয়ে তারা বিয়ের কোনো আয়োজনই দেখতে পায় না। ঠিক ভোলা,
এই বিয়ে বাড়িতে এলাম, কিন্তু এখানে তো বিয়ের কোনো আয়োজনই দেখতে পারছি না রে। মনে হচ্ছে এটা কোনো বিয়ে বাড়ি নয়। তাহলে কি আমরা ভুল কোনো বাড়িতে চলে আসলাম নাকি রে? না না কর্তা বাবু, আমরা ভুল কোনো বাড়িতে আসিনি। আপনার যখন বিয়ে ঠিক করতে এসেছিলাম তখন তো এই বাড়িতেই এসেছি, কিন্তু এই বাড়িতে বিয়ের কোনো আয়োজন দেখতে পাচ্ছি না কেন, এটা তো বুঝতে পারছি না। বিয়ে বাড়ি বিয়ের আয়োজন থাকবে না, এটা কি কখনো হয় নাকি? দেখ বলা, তুই আবার রাতে ভুলভাল কিছু দেখিস না তো। সত্যি করে ভালো করে খেয়াল করে দেখ, এটা আমার হবু শ্বশুর বাড়ি কিনা। না না কর্তা বাবু, আমার মোটেও ভুল হচ্ছে না, এটাই আপনার হবু শ্বশুর বাড়ি। দাঁড়ান দাঁড়ান, আমি এই বাড়ির লোককে ডাকছি। হ্যাঁ বলছি, কেউ কি আমার কথা শুনতে পাচ্ছেন? একটু বাইরে বেরিয়ে আসুন। ওদিকে হঠাৎ করে অভাগীর মাথা থেকে সেই আলোক রশ্মিটা উধাও হয়ে যায়, আর সাথে সাথে অভাগী একেবারে স্বাভাবিক হয়ে যায়। কি হয়েছিল কি আমার? আমার তো মনে হচ্ছিল আমার মাথার উপরে অনেক ভারী কিছু চাপিয়ে দেওয়া হয়েছিল, আর আমার বুকের উপর যেন বড় কোনো পাথরও চাপিয়ে দেওয়া হয়েছিল, আর তাই তো আমি কিছুতে কথাও বলতে পারছিলাম না, আর আমার মাথাটাও একেবারে নড়াতে পারছিলাম না। কিন্তু এমনটা কেন হচ্ছিল সেটাই তো বুঝতে পারছি না। যাই হোক, এখন বেশ অনেকটাই ভালো লাগছে, হালকা লাগছে। কিন্তু আমি বাড়িতে কি করে এলাম? আমি তো ওই জঙ্গলে ছিলাম, ওই সাপটি আমার সামনে এলো, তারপর থেকে যে আর কি হলো আমার কিছুই মনে নেই। এখন দেখছি যে আমি ঘরের মধ্যেই দাঁড়িয়ে আছি। তখনই অভাগী মাটিতে তাকাতে দেখতে পায় যে তার ভালো মা মাটিতে অচেতন হয়ে পড়ে আছে। কি ভালো মা এখানে এভাবে অচেতন হয়ে পড়ে আছে কেন? কি হয়েছে কি ভালো মায়ের? ভালো মা, ভালো মা, ও ভালো মা, কি হয়েছে কি তোমার? তুমি এভাবে মাটিতে পড়ে আছো কেন? এই কি, ভালো মা তো কোনো কথাই বলছে না, তার মানে ভালো মা জ্ঞানহীন হয়ে গেছে। আমাকে এক্ষুনি ভালো মার জ্ঞান ফিরিয়ে আনতেই হবে। আমি এক কাজ করি, আমি বরং ভালো মায়ের চোখে মুখে একটু জলের ছিটা দেই, তাহলেই ভালো মার জ্ঞান ফিরে আসবে। কি বলছেন কি মোড়ল মশাই? 7 গড়া স্বর্ণমোহর, এই সব কিছু আমাদের? আমি সত্যি সত্যি আপনার কথা কিছুতেই বিশ্বাস করতে পারছি না। আর তাছাড়া এটা আবার হয় নাকি? আমার স্বামী তো একজন গরিব লোক ছিল, সে যতদিন বেঁচে ছিল আপনার বাড়িতেই কাজকর্ম করে গেছে, তাহলে সে কি করে এতগুলো স্বর্ণমোহরের মালিক হলো বলুন তো? সে অনেক কথা, এখন তোমাকে আমি এত কিছু বলতে পারবো না, কারণ দেয়ালেরও কান আছে। আর যদি কোনোভাবে সবাই এই 7 ভরা মোহরের ব্যাপারটা জেনে যায় তাহলে মহা বিপদ হবে। তোমার কাছ থেকে সেগুলো অনেকেই ছিনিয়ে নিতে চাইবে। আর তাছাড়া সত্যি কথা বলতে, এই মুহূর্তে এই মোহরের মালিক শুধুমাত্র তোমাদের একমাত্র কন্যা। আসলে তোমাদেরকে মোহরের কথা আমার জানানো খুব প্রয়োজন ছিল, কারণ বলা যায় না কার মৃত্যু কখন ঘনিয়ে আসে। আর তাছাড়া রামুর বাবা একজন জমিদার ছিলেন, আর তিনি কোনো একটি কারণে তার জমিদারি হারিয়ে ফেলেছিলেন। তবে তার সন্তানের জন্য সে 7 করা মোহর সঞ্চয় করে রেখেছিলেন, আর সেটা আমাকে দিয়ে গিয়েছিল। আর আমি রামুকে অনেকবার বলেছিলাম ওই মোহরের কথা, কিন্তু রামু বারবার বলছে এই মোহর কোনোভাবেই সে খরচ করবে না। তার সন্তান জন্ম নিলে এই মোহরের একমাত্র উত্তরাধিকারী হবে সে। রামু ঠিকই মরে গেল, কিন্তু তোমাদের সন্তানের ভবিষ্যৎটা সুরক্ষিত করে রেখে গেছে। এখন রামুর বউ তোমাকে ওই স্বর্ণমোহরের সন্ধান দিতে চাই। আপনাকে অনেক ধন্যবাদ মোড়ল মশাই, আপনি আমাকে সব সত্যিটা জানিয়েছেন। আসলে আমি সব সময় শুধুমাত্র আমার মেয়ের ভবিষ্যৎটা নিয়ে চিন্তা করতাম, তবে আজ আপনার কথা শুনে আমি চিন্তামুক্ত হয়েছি। আমি এটা ভাবতে পারবো যে আমি মরে গেলে আমার মেয়ে সারা জীবন সুখে শান্তিতে বাঁচতে পারবে। সেই জন্যই তো আজ তোমাকে সবকিছু বললাম। আর তাছাড়া তোমাকে তো আমি বলেই দিয়েছি কোথায় আছে 7 ঘোড়া মোহর, আর যখন তোমাদের প্রয়োজন হবে তখন তোমরা ওই মোহর ব্যবহার করতে পারবে। তবে সাবধান, এ কথা যেন আর কারো কানে গিয়ে না পৌঁছায়। এ কথা বলে মোড়ল সেখান থেকে চলে যায়। ওদিকে মোড়লের বউ লুকিয়ে লুকিয়ে মোড়ল আর রামুর বউয়ের সব কথা শুনে ফেলে।
এ কি শুনছি আমি? আমি তো নিজের কানকে বিশ্বাস করতে পারছি না। সত্যি সত্যি কি ওরা 7 ঘোড়া মোহরের কথাই বলছিল? হ্যাঁ, তাই তো। আর আমার স্বামী এই সব কিছু জেনেও বোকার মতো রামুর বউকে সব সত্যিটা বলে দিল। এতই ভালো মানুষ হলে কি আর চলে? আর রামু তো মরে গিয়েছে সেই কবে। আর তাই আমার স্বামী চাইলেই তো ওই 7 ঘোড়া মোহরের মালিক হতে পারতো। তাহলে আমাদের আরো কত টাকা পয়সা হতো, আমরা আরো কত ধনী হয়ে যেতাম। তা না, সে রামুর বউকে সবটা। একটু আগে বলেছিলেন না আপনি আমাকে কিছু একটা বলতে চান? বলুন মহারাজ, কি বলবেন আপনি? রানী, সত্যি সত্যি তোমার মনোবল দেখে আমার খুব ভালো লাগছে। আসলে তুমি এই রাজ্যের রানী হওয়ার যোগ্য। আর রাজা রানী হলে আমাদের অনেক কষ্ট বুকে চেপে রাখতে হয়। তবে রানী, আমি তোমাকে যেটা বলতে চেয়েছিলাম সেটা হলো, রাজ উদ্যানে যে পাখিটি এসেছিল, ওই পাখিটি যতক্ষণ রাজ উদ্যানে ছিল ততক্ষণ আমার মনে হচ্ছিল আমাদের কুমার আমাদের মাঝেই আছে। কিন্তু যখনই ওই পাখিটিকে আমি তাড়িয়ে দিলাম, তখন থেকে আমার কেন জানি না মনে হচ্ছে আমি আবার আমাদের কুমারকে হারিয়ে ফেলেছি। কিন্তু এমনটা মনে হওয়ার কারণ কি, সেটাই তো বুঝতে পারছি না। কি বলছেন কি মহারাজ? তাহলে আমাদের ওই পাখিটার ব্যাপারে কিছু একটা জানতেই হবে। আর তাছাড়া আমি এটাও শুনলাম যে ওই পাখিটা নাকি কথাও বলতে পারে, আর সে ওই রাজ উদ্যান থেকে কিছুতেই যেতেও চাইছিল না। আপনি রাজকনককে ডেকে পাঠান আর জানার চেষ্টা করুন এর মধ্যে আসলে কোনো রহস্য আছে কিনা। আর তাছাড়া রাজকনককে ডেকে আপনি এটাও জানার চেষ্টা করুন যে আমাদের কুমার এখন কোথায় অবস্থান করছে। তুমি ঠিকই বলেছ, রাজগণক তো সবকিছু ঠিকই বের করে দিতে পারে। আমি আর দেরি করব না, আমি এক্ষুনি রাজগণককে খবর দেওয়ার ব্যবস্থা করব। ওদিকে মোরল গিন্নি রামুর স্ত্রীর কাছে যায়। রামুর বউ, তোমার তো আর সব কাজ শেষ হয়েছে, আর তাই তো তুমি এক্ষুনি বাড়িতেও চলে যাবে। তো যাওয়ার আগে আমার একখানা কাজ করে দিতে পারবে গো? ছোট্ট কাজ, খুব বেশি সময় নেব না তোমার। হ্যাঁ হ্যাঁ বৌদি, অবশ্যই আমি আপনার কাজ করে দিচ্ছি। বলুন বলুন আমাকে কি কাজ করতে হবে? আচ্ছা ঠিক আছে, তাহলে এসো এসো আমার সাথে।
এ কথা বলে মোড়লগিন্নি রামুর বউকে সাথে নিয়ে ঘরের ভেতরে চলে যায় আর তাকে নিয়ে চিলে কোঠার একটি পরিত্যক্ত কক্ষে প্রবেশ করে, যে ঘরে ভুলেও কেউ কখনোই যায় না। রামুর বউ সেই ঘরে গিয়ে অনেকটা অবাক হয়ে যায়। এ কি বৌদি, আপনি আমাকে এই ঘরে নিয়ে আসলেন কেন? আমি শুনেছি এই ঘরে নাকি কেউ কখনোই আসে না, এমনকি মোড়ল মশাইয়ের বাবাও নাকি আসতেন না। ওনার দাদা নাকি এই ঘরে মৃত্যুবরণ করেছিলেন, আর সেই থেকেই নাকি এই কক্ষটি সব সময় বন্ধ থাকে। তা আপনি আজ এতদিন পরে আমাকে এখানে কেন নিয়ে এসেছেন বলুন তো? আর এই ঘরেই বা আপনার কি কাজ আছে? এই ঘর তো একেবারে পরিত্যক্ত। হ্যাঁ, আর সে জন্যই তো তোকে এখানে নিয়ে এসেছি রামুর বউ। আজ থেকে এই ঘরটি তোর নিজের ঘরও হতে পারে। কি বলছেন কি? এই ঘরটি আমার নিজের ঘর হতে পারে? মানে আমার বাড়ি তো এটা নয়, তাহলে এই ঘরটি কি করে আমার নিজের ঘর হবে? আমাকে আমাকে যেতে দিন না বৌদি। ঠিক আছে, যেতে দেব। খুব সহজেই তুই চলে যেতে পারবি। তার আগে বল, মোড়ল মশাই তোকে যে 7 ঘরা সোনার মোহরের কথা বলছিল, সেই সোনার মোহর কোথায় আছে? আমাকে এক্ষুনি বল। না না না, কিছুতেই না, কোনোভাবেই আমি কিছুতেই বলবো না যে ওই 7 ঘরা মোহর কোথায় আছে। আমার প্রাণ গেলেও না। আমি জানতাম তুই এত সহজে আমাকে কিছুটি বলবি না, আর তাই তো আমি বুদ্ধি করে তোকে এখানে নিয়ে এসেছি। এখন তুই এখানে বন্দি হয়ে থাক। তবে তুই যদি কখনো মনে করিস আমাকে জানাবি যে ওই 7 ঘরা মোহর কোথায় আছে, তাহলে একমাত্র এখান থেকে বের হতে পারবি, তার আগে নয়। আমাকে মেরে ফেললেও কিছুতেই আমি আপনাকে 7 ঘরা মোহরের খোঁজ দেব না। তাহলে তুই থাক, এই ঘরে চিরকালের মতো বন্দি হয়ে থাক। যেদিন তুই আমাকে ওই 7 ঘরা মোহরের খোঁজ দিতে পারবি, একমাত্র সেদিনই তুই এখান থেকে মুক্তি পাবি। এ কথা বলে মোড়লগিন্নি সেখান থেকে চলে যায়। না 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 বৌদি, আমাকে এভাবে একা রেখে এখান থেকে আপনি যাবেন না। আমাকে আমাকে এখানে আটকে রাখবেন না, দয়া করুন আপনি। তো বন্ধুরা, কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা ঝিয়ের মেয়ের ভাগ্য গল্পের পরবর্তী পর্বে। আর আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।